যখনই তোর কাঁটাযুক্ত দেয়ালের উঠতে যাবে ঠিক তখনই তাইয়ান ওর হাত ধরে নেয়। ওর হাত ধরায় প্রচণ্ড ভয় পাই তোর, কিন্তু যখন হাত ধরা মানুষটার দিকে তাকায় তখন তীব্র নয়, ছোট্ট একটা বাচ্চা ছেলেকে আবিষ্কার করে। হ্যাঁ, সেই ছেলেটাই যে ওকে মা হবার কথা বলেছে। তোর রেগে ছেলেটাকে কিছু বলতে যাবে তার আগেই তাইয়ান কাঁদো কাঁদো মুখ করে বলে, তুমি এভাবে কেন শুচ্ছ? কান্না কান্না গলায়। তোর রেগে গিয়ে ওকে কিছু বলবে তার আগেই তাইয়ান ওর হাতের দিকে তাকিয়ে করুণ কান্না কণ্ঠে আবার বলে উঠল, কি হলো বলছো না কেন? দেখো না তোমার হাতের থেকে রক্ত পড়ছে, অনেক ব্যথা পাচ্ছ তাই না? তো নিজের হাতের দিকে তাকালো। হ্যাঁ, দেয়ালে উঠতে গিয়ে কাঁটায় বেঁধে কেটেছে, তাই রক্ত পড়ছে। ও তবু চাইলেও বাচ্চাটাকে সরাতে, কিন্তু ওর জন্য কেউ কাঁদছে। ও ব্যথা পেয়েছে বলে, তাই তোর চেয়েও কিছু বলতে পারলো না। কিন্তু নিজের যে অস্বস্তি লাগছে। কি হলো কথা বলছো না কেন? দেখ, আমি তোকে। তোর কিছু বলতে পারছে না, কাঁপছে ও, কেমন করছে ওর শরীর, বারবার গলা শুকিয়ে আসছে। তোর নিজের মুখ থেকে ঘাম মুছে শান্ত হয়ে বলল, প্লিজ যা তুই, না হলে আমি কি করব নিজেও জানি না। তোর ওদিকে চলে যেতে নিলেই তাইয়ান ওর হাত ধরে। তোর ওর দিকে তাকালেই না চাইতেও কেমন এক অদ্ভুত মায়ায় আভাস পায়। ও বসে পড়ে মাটিতে। তাইয়ান ওর কাছে এসে ওর কপালে হাত দিয়ে বলে, তোমার কি শরীর খারাপ করছে? মাথা নাড়াই তোর। কি হয়েছে আমাকে বলো। তুই বুঝবি না। বলো না। ওর কথায় তুরের চোখে পানি ছলছল করছে। ওর কাছ থেকে কেউ ওর নিজের কথা জানতে চাইছে, ওর কি হয়েছে জানতে চাইছে। বলো। তুরের হাত ছাকিয়ে, আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে, অস্বস্তি লাগছে, আর কিছু শুনবি? এটা শুনে তাইয়ান নিজের আশপাশ দেখে। তারপর ওকে সামনে থাকা একটা বেঞ্চে নিয়ে বসাই তুরকে। তুরের প্রচণ্ড খারাপ লাগলেও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে। বাচ্চা ছেলেটাকে কিছু বলতে চায় না। তুর কিছুটা শ্বাস টেনে তাইয়ানকে জিজ্ঞেস করলো, এখানে নিয়ে এসেছিস কেন? তুমি তো বললে তোমার নাকি খারাপ লাগছে। তো তুমি এখানে শো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। জানো তো আমার পাপায়েরও মাথা ব্যথা হয়, তখন আমি পাপায়ের মাথায় হাত বুলিয়ে দিই, দেখবে তোমারও ভালো লাগবে। তুর কিছুক্ষণ তাইয়ানের দিকে চেয়েই থাকে। এটা দেখে তাইয়ান বলে, কি হলো কথা শুনছো না যে? তুর কি বলবে জানে না। তার আগেই তাইয়ান ওর ছোট ছোট হাতগুলো তুরের মাথা ধরে নিজের কোলের মধ্যে নিয়ে আসে। তারপর সে ক্ষুদ্র ক্ষুদ্র আঙ্গুল ওর ছুটি করা চুলের মধ্যে আলতো করে বুলাতে থাকে। যদিও বারবার পেঁচিয়ে যাচ্ছে, তবুও ক্রমাগত হাত বুলিয়ে যাচ্ছে। মাঝে মাঝে ওর লম্বা চুলগুলো কত বড় তাও দেখছে। তুরের অস্বস্তি না কাটালেও অন্যরকম এক স্থবিরতা অনুভব করছে। তাইয়ান ওর চুলে হাতড়ে দিচ্ছে, আর তুর নিজের অজান্তেই চোখ বন্ধ করে গুটিসুটি মেরে শুয়ে আছে। এভাবে ওরা কতক্ষণ ছিল জানা নেই। এক পর্যায়ে তাইয়ান নিজেও ঘুমিয়ে যায় তুরের কপালে মাথা দিয়ে। তাইয়ান বেঞ্চে বসে আছে, আর তুর ওর কোলে মাথা দিয়ে আছে। তাইয়ান তুরের মাথা আঁকড়ে ওর মাথার উপরেই ঘুমিয়ে গেছে। ওর ভাবনাটা খুবই ছোট, এই তালপাতার সিপাহীকে ওর বাবা বিয়ে করে ওর মা করে দেবে, আরও তার সাথে ঝগড়া করবে। সবচেয়ে বড় কথা, তীরের মতো ও মা হবে। তোরকে দেখিয়েও তীরকে জ্বালাবে যে তাইয়ানের মা ওর মায়ের চেয়েও সুন্দর। তীরের মতো ওর কাছেও মাম্মা পাপা থাকবে। ওর ছোট্ট চোখে এটাই স্বপ্ন। তোর তাইয়ান বেঞ্চে এভাবে ঘুমাতে দেখে তীব্র থ হয়ে ওখানেই দাঁড়িয়ে আছে। কেন জানি ওর ইচ্ছে করছে না, থাকুক না। ওদের কি সম্পর্ক ওরা জানে না, কিন্তু তবুও মায়ার বাঁধনে বাঁধা। হ্যাঁ, খুব দ্রুত তুরকে নিজের দামি জিনিস ফিরিয়ে দেবে, আর তাইয়ানকে ফিরিয়ে দেবে ওর মা। পরক্ষণেই তীব্র ভাবল, না, এভাবে বাইরে থাকলে তাইয়ান অসুস্থ হয়ে পড়বে। আবহাওয়া ভালো না, ঠান্ডা ঠান্ডায় পড়ছে। বাতাসের দিক আর্দ্রতা দেখিয়ে বোঝা যাচ্ছে বৃষ্টি নামতে পারে। ও মোবাইল বের করে একটা কল দিল। তারপর তোর তাইয়ানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেক অপেক্ষা করতে হয়েছে আমাকে। আমার যা চাওয়া খুব দ্রুতই পাবো আমি। সারাংশর বাক্য সম্প্রসারণের রূপেই এবার শেষ হবে। কিছুক্ষণ পর তোয়া উপস্থিত হলো সেখানে। তোয়া এসে দেখে তীব্র সামনের দিকে তাকিয়ে কিছু দেখছে। ও তীব্রের কাছে গিয়ে পেছন থেকে ডাকলো, ভাইয়া আসতে বলেছেন? ওর কণ্ঠে ঘোর ভাঙে তীব্রের। ও তোয়ার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানে। তোয়া কিছু বলতে যাবে তার আগেই তীব্র ইশারায় আস্তে আস্তে কথা বলতে বলে। তাই তোয়া ধীর কণ্ঠে বলে, কি হয়েছে ভাইয়া? তীব্র সামনের দিকে ইশারা করলে সামনে তাকাই তোয়া।
সামনে দেখতেই চোখগুলো বড় বড় হয়ে আচমকায় ঠোঁটে হাসি ফুটে ওঠে। তাইয়ান তুরের সাথে, তাও এভাবে? খুশিতে আটখানা হয়ে বেশ জোরেই বলে ওঠে। আস্তে কথা বলো তোয়া, তায়ানের ঘুম ভেঙে যাবে। নিজেকে শান্ত করে বলে। হ্যাঁ কিন্তু তীব্রর কথা না শুনেই তায়ান তুরের দিকে এগিয়ে যায়। তুরের মাথা থেকে তায়ানের মাথা উঠিয়ে খুব সাবধানে তুরের মাথা ধরে তায়ানকে বেঞ্চে থেকে উঠিয়ে তুরের মাথা আস্তে করে সিমেন্টের বেঞ্চের উপর রাখে। তারপর তায়ানকে কোলে নিয়ে তোয়ার কাছে দেয়। তোয়া ওকে কোলে নিতেই তীব্র বলে। ওকে নিয়ে শুয়ে দাও। তোয়া কিছুটা চিন্তিত হয়ে তুরের দিকে তাকিয়ে বলে। আচ্ছা কিন্তু তোর? ও উঠলে আবার ঝামেলা করবে, এজন্য আটকে রেখেছিলাম। ও সুস্থ কিন্তু স্বাভাবিক নয়, ব্যাপারটা তোমাদের বুঝতে হবে। তোমরা বললে ও তোমাদের কথা শুনবে না, তাই মেরে ধমকে আটকে রেখে কোনো লাভ নেই, যে ভুলটা তোমরা বিগত কয়েক বছর ধরে করে আসছো। উত্তর দিল তীব্র। ওর কথার মানে উদ্ধার করতে ব্যর্থ হয় তোয়া, তাই আবার জিজ্ঞেস করে। বুঝলাম না ভাইয়া। তীব্র একটা দীর্ঘশ্বাস ছাড়িয়ে তারপর বলে। সবে এটাই ভেবেছ তোর কি সে ভালো হবে, কিন্তু এটা কেউ জানতে চায়নি ও কি চায়। মানে? বেশ অবাক হয়ে প্রশ্ন ছুড়ে দেয় তীব্রের দিকে। জবাবে বেশ কিছুক্ষণ নীরব থাকে তীব্র, তারপর বলে। সবটাই জানো তুমি তোয়া, ওর সাথে আমি কি কি করেছে। তবুও কিন্তু ও আমাকে ভালোবেসেছে। আমার করা প্রতিটি কাজে যে ক্ষোভর মনে সৃষ্টি হয়েছিল, তাতে ওর সেই কাজ স্বাভাবিক নয় কে। তার উপর ওর সে অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি, তাই আমার প্রতি ওর সে বিহেভিয়ারের দোষ আমি দেব না। তার প্রাপ্য ছিলাম আমি। তবে ওর খারাপ হওয়ার দোষ কিন্তু সম্পূর্ণ না আমার না ওর, সবচেয়ে বেশি দোষী তোমরা। আমরা দোষী? বেশ অবাক হয়ে। হ্যাঁ তোয়া, তোমরা। ওই বয়সে যে কোনো মেয়ে একটা এমন করবে স্বাভাবিক, তুই সেটাই করেছে। যে আপাত দৃষ্টিতে ওর অবস্থানে থাকা যে কোনো মেয়ে এমনটা করতাম। আর যখন আমি ওর মতো করে কোনো কিছু দেখতে দিইনি, তখন যে মানসিক চাপ ওর উপর পড়েছে, তাতে ওর অসুস্থ হওয়াটাই স্বাভাবিক। শুভ তোয়া। তীব্র আবার বলে উঠল। কিন্তু একবার ওর সুস্থ হওয়ার পরের কথা ভাবো তোয়া। ওর সুস্থ হওয়ার পর আমার ধারণা মতে সবেও কেটে বুঝিয়েছে তীব্র নামের লোকটা ওর জীবন থেকে চলে গেছে। এবার আর কোনো ভয় নেই। কিন্তু একবারও কি ওর কাছে জানতে চেয়েছিলে ও কি চায়, বা আমি চলে গেছি বলে খুশি হয়েছে কিনা? আর না এটা বুঝতে চেয়েছ আমি ওকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে বলে ও সেটা কিভাবে নিয়েছে? কেউ কি ওর মনের কথা জানতে চেয়েছিলে? নিশ্চুপ তোয়া। সত্যি তো, সবাই তোরের ভালোর কথা ভেবে, তোর যাতে আর কষ্ট না পাই তাই ভেবে তোর যা শুনতে চেয়েছে তাই বলেছে সবাই। তোর কি চাই তা জানতে চাইনি। কিন্তু আপনার প্রতি তোর যে পরিমাণ ক্ষোভ পুষে রেখেছিল, তাতে কি করে বলতে পারেন তোর আপনাকে না পেয়ে এমনটা হয়েছে? আনমনে বলে উঠল তোয়া। ওর কথার প্রত্যুত্তরে আলতো হেসে তীব্র বলল। তুমি কেন বলে যাচ্ছ তোয়া? ও কিন্তু কখনোই আমার থেকে দূরে সরে থাকেনি, এমনকি থাকতেও চায়নি। আমাকে ভয় পেলেও আমি কাছে টেনে নিলে আমার কাছে ফিরে আসতে চাইতো, আর বারবার তাই হয়েছে। তোমার কি মনে হয় আমি জোর করে ওকে নিয়ে যেতে পারতাম যদি না ও চাইতো? এর জন্য তুমি ওকে মেরেও ছিলে, তাই না? আড়ষ্ট হয় তোয়া। হ্যাঁ কিন্তু তোমার মনে আছে তোয়া, তোমার জন্য তায়ান মরতে বসেছিলাম, কিন্তু ও সুস্থ হওয়ার পর তোমার জন্য আবার পাগল হয়ে গিয়েছিল। তাহলে তোর কেন আমাকে চাইবে না? তায়ান তো তাও বুঝতার, কিন্তু তোর, ও তো নিতান্ত ছেলে মানুষ ছিল। নীরব শুনেছে তোয়া। তীব্র আবার বলল। ওর ভালোর জন্য ওর মুখের কথা শুনে ওকে বুঝিয়েছ তীব্র ওর অসুস্থতার জন্য ওকে ছেড়ে চলে গেছে। তাচ্ছিলের হাসি দিয়ে বলে। কিন্তু এটা বুঝতে চাওনি একটা মেয়ের জন্য কতটা খারাপ প্রভাব পড়বে যে ওর হাজব্যান্ড ওর অসুস্থতায় ওকে ডিভোর্স দিয়ে চলে গেছে। সো এখানে ওর মানসিক চাপটা কি স্বাভাবিক নয়? আর এমন সময় যে কোনো মানুষ খারাপ প্ররোচনে পড়ে বিপদে চলে যেতে পারে। তোরও তাই, খারাপ লোকের হাতে পড়ে। বাক্য শেষ করার আগেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তীব্রের। কিছুক্ষণ থেমে আবার বলে। তারপর নিশ্চয়ই তোমরা ওকে ভালো করে আটকে রেখেছ, মেরেছ। আমার জানা মতে জোর করে রিহাবেও রেখেছিলে, তাতে কেউ কি ভালো করতে পেরেছিলে? আমার ধারণা মতে না, আর না সেটা সম্ভব। না তোমরা পেরেছিলে, আর এটাই স্বাভাবিক। আর এসব করেই বেশি ভুল করেছো তোমরা। ওকে বুঝিয়েছ ওর চাওয়া দরকারি নয়, বরং তোমরা যা ভাবো তাই ওর জন্য ঠিক। মানে ওর নিজস্ব কোনো চাওয়াই নেই, তাই দোষ আমি ওকে দেব না। তোয়া চুপ। কোনো কথা বলার ভাষা আসছে না এখন। শান্ত গলায় তীব্র দীর্ঘশ্বাস ছেড়ে দূরের দিকে তাকিয়ে বলে। তায়ানকে নিয়ে শুয়ে দাও। ছোট করে শব্দটা উচ্চারণ করে চলে যেতে নাই।
হঠাৎ আবার যেতে গিয়েও থেমে যায়। পেছনে ফিরে তীব্রের দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে তীব্রকে জিজ্ঞেস করে, সত্যি সব দোষ কি আমাদের ভাইয়া? অপরাধী ভাব ফুটে ওঠে তীব্রের মুখে। না, সবচেয়ে বড় দোষী আমি নিজে। আমি অন্যায় করেছি। ওর মন বুঝেও কোনোদিন তার মর্যাদা রাখতে পারেনি। আর তোমাদের কাজটা ভুল ছিল, ওর মন না বোঝার ভুল। আন্টি আঙ্কেল তোমরা সবাই এই ভুলটা করেছিলে যে আমাকে ছাড়াও ভালো থাকবে। কিন্তু আমার জানা মতে ও আমাকে কখনোই ছাড়তে চায়নি, বরং আমাকে আঘাত দিতে চেয়েছিল, শোধ নিতে চেয়েছিল ওকে কষ্ট দেওয়ার জন্য। আর তোমরা সেটাকে ভুল বুঝে আমাকে বাধ্য করেছিলে তোরকে ছেড়ে যাওয়ার জন্য। আর ওকে বাধ্য করেছিলে এটা বুঝতে যে ওর অসুস্থতার জন্য আমি ওকে ডিভোর্স দিয়ে মুক্ত করে দিয়েছি। তবে যেহেতু মূল দোষী আমি, তাই নিজের দায় আমি এড়াবো না। আমি ওর যাওয়া ওর মতো করে ফিরিয়ে দেব। আর কথা বাড়ালো না দোয়া। খুব আফসোস হচ্ছে, কেন বুঝতে পারলো না তোর তীব্রের চলে যাওয়াতে খুশি ছিল না। ওর মুখের কথা কেন বিশ্বাস করে মনটাকে পড়তে পারেনি। দীর্ঘশ্বাস ফেলল। অপরাধী তোয়া তখনও ছিল আর আজও আছে, না চাইতেও বারবার অপরাধী হতে হচ্ছে। তীব্র তখন ওর দোষ লুকিয়েছে আর আজও সবার দোষ আড়াল করে চলেছে। তোয়াই যে প্রথম দোষী। হ্যাঁ, ওর জন্যই তীব্র নামক একটা ঝড় তুরের জীবনে এসেছিল। তীব্র তুরকে যে কারণেই নিজের কাছে রাখুক, তীব্রের কাছে যাবার কারণ তো তোয়াই ছিল। তোয়া আর ভাবতে পারল না। অপরাধ বোধ নিয়ে এতগুলো বছর ছিল, আজ যেন তা আরও বেড়ে গেল। আর কিছু শোনার শক্তি ওর নেই। তৎক্ষণাৎ স্থান ত্যাগ করে তায়ানকে কোলে নিয়ে চলে গেল। ওরা চলে যেতেই তীব্র তুরের দিকে এগিয়ে যায়। তুরের নেশার না করতে পারার কারণই হাইপার হয়েছে, তাতে সন্দেহ নেই। ঘুম ভাঙলে আবার পাগলামি করবে, এটাও স্পষ্ট। শুধু শুধু জোর খাটিয়ে কিচ্ছু করা যাবে না। তুরের মন ওকে রাখতে হবে, কিন্তু সেটা তুরকে বুঝতে দিলে হবে না। ভালোবাসা দিয়ে যেমন মানুষকে শুধরানো যায় না, তেমনি শুধু শাসন দিয়েও না। কেন যে মানুষ তা বুঝতে যায় না জানা নেই। তীব্র তুরের পাশে গিয়ে মাথায় হাত দেয়, হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে, ওর মুখের দিকে তাকায়। শান্ত স্থির সিমু, কিন্তু ঘুম ভাঙলেই তো তাণ্ডব করবে। তবুও তুরের কাছ থেকে অনেক কিছু বলাতে হবে ওর। যে করে হোক ওর মুখ থেকে শুনতে চাই কি চাই। ও আলতো করে তুরের কপালে বেশ খানিকটা সময় নিয়ে ছোট ছোঁয়ায়। কপালে চুমু এঁকে তুরের দিকে তাকায়। আলতো করে ওর গালে নিজের বুড়ো আঙ্গুল স্পর্শ করে নিচের দিকে তাকিয়ে নিজ মনে কিছু চিন্তা করে। পরক্ষণে আবার ওর দিকে তাকায়। বসা থেকে উঠে দাঁড়িয়ে তুরের মাথাটা উঁচু করে। আর এক মুহূর্ত অপেক্ষা করে না তীব্র। পরক্ষণেই কোলে তুলে নেয় তুরকে। তারপর পা বাড়ায় বাড়ির ভেতরের দিকে। তীব্র ধীর পায়ে ওকে নিয়ে যেতে থাকে। তার মাঝে এক মুহূর্ত তুরের দিক থেকে চোখ সরে না। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, যেন দুনিয়ার সমস্ত মায়া আজ তুরের মুখে ভর করেছে। এই মুখে একবার নয়, দুবার নয়, বারবার, হাজার বার ডুবে থাকা যায়। ও তুরকে নিজের রুমে নিয়ে বিছানায় শুয়ে দেয়। হঠাৎ করেই বাইরে নজর যায়। থাই গ্লাসের ওপাশে দেখা যাচ্ছে গাছগুলো প্রচণ্ড বেগে দুলছে। তীব্রের কেন জানি খুব অস্বস্তি হতে লাগলো। ও গিয়ে তুরের মাথার সামনে বসে। কিছুক্ষণ তুরের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে তুরের মাথায় হাত দিয়ে স্নিগ্ধ কণ্ঠে তুর বলে ডেকে ওঠে, কিন্তু তুরের কোনো সাড়া পায় না। তীব্র ওর মাথায় হাত বুলাতে বুলাতে তুরকে বেশ কয়েকবার ডাকলো। তোর তোর হঠাৎ এমন ডাকে তুর আধো আধো চোখ খোলার চেষ্টা করে। পরক্ষণেই তুরের ঘুম হালকা থেকে হালকা হতে শুরু করলো। ওকে ডাকার মানুষটা কে তা বোঝার চেষ্টা করলো। আবছা অন্ধকার রুমে, লাইট অন করা নেই। নিজের মাথাটা উঁচু করে ভালোভাবে মানুষটাকে দেখতে চোখের পাতায় চির চেনা সেই মুখটি প্রতিফলিত হয়। পর মুহূর্তে শোয়া থেকে দ্রুত দৌড় উঠে বসলো বিছানায়। কাপা কাপা কণ্ঠে বলে উঠল, আপনি? তীব্র ওর পাশে, তাই দ্রুত দৌড় উঠে বিছানা থেকে নেমে উন্মাদের মতন আশপাশটা দেখতে লাগলো। বোঝার চেষ্টা করলো কোথায় আছে। যতদূর মনে পড়ে ওই পিচ্ছিটার সাথে বাগানে ছিল। তাহলে এখানে বুঝতে বাকি রইল না, তীব্রই নিয়ে এসেছে। ও রুমেই অন্ধকার ছিল, তাই বুঝতে বেগ পেতে হয়েছে। মুহূর্তে তখনকার অস্বস্তি তুরের মাঝে মাথা চাড়া দিয়ে উঠতে লাগলো। ও দ্রুত কণ্ঠে বলে উঠল, আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আমাকে যেতে হবে, প্লিজ। তোর দরজার দিকে যায়, কিন্তু তীব্র কোনো ভ্রুক্ষেপ করে না তাতে। ওর নিজের যে অদ্ভুত অস্বস্তি হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। তীব্র গিয়ে জানলা খুলে দেয়, আর সঙ্গে সঙ্গে শো শো আওয়াজে মুখরিত হতে লাগলো চারদিক। বোঝাই যাচ্ছে বৃষ্টি আসবে। ওদিকে বাইরে যাবার চেষ্টায় পাগলের মতন করছে দূর।
আর এদিকে শান্ত ভঙ্গিতে জানলার সামনে দাঁড়িয়ে আছে তীব্র। শীতল বাতাসের স্পর্শে শীতল করতে চাচ্ছে ওর শরীর, কিন্তু গায়ের ডিজাইনার পাঞ্জাবির যেন তাতেও বেগ পাচ্ছে। তখনই তুর প্রচণ্ড রেগে ওর কাছে আসে। তীব্র জানতো এটাই হবে। দরজা খুলতে না পারার কারণে ও আরো বেশি ভায়োলেন্ট হয়ে গেছে। হলেও তাই তুর এসে ওর পাঞ্জাবি ধরে ঝাঁকিয়ে বলল, আপনি কেন আটকে রেখেছেন? আমার বাইরে যাওয়াটা দরকার, প্লিজ যেতে দিন। নিজেকে সামলাতে না পেরে প্রচণ্ড জোরে কান্না করে দিয়েছে তুর। কিন্তু তীব্র তখনও শান্তভাবে ওর পানি গড়িয়ে পড়া অশান্ত চোখের দিকে তাকিয়ে আছে। তীব্র ওর কোনো কথা শুনছে না বলে তুর কিছু বলতেও পারছে না, আর না নিজেকে সামলাতে পারছে। শক্তি নেই ওর মাঝে। ওর অবস্থা দেখে তীব্রের চোখে পানি এসে পড়েছে, কিন্তু তা তুরকে দেখাতে পারবে না। তাইও তুরের ডাক না শোনার ভান করে জানলার বাইরে তাকায়। এতক্ষণ তীব্রকে ডাকার পর তুর বুঝতে পারলো শুনবে না তীব্রর ডাক। নিজেকে কন্ট্রোল করার ক্ষমতাও হারিয়ে যাচ্ছে তুরের। দাঁড়িয়ে থাকতে পারল না। তীব্রের পাঞ্জাবের বোতাম ছিঁড়তে ছিঁড়তে বসে পড়ল মাটিতে তীব্রের পায়ের উপর। নিজের বোধশক্তি হারিয়ে ফেলেছে। ও আঁকড়ে ধরে আছে তীব্রের দুপা। তীব্রের পা জড়িয়ে নিস্তেজ কণ্ঠে এতটুকু উচ্চারণ করছে বারবার, আমাকে যেতে দিন প্লিজ, আমাকে যেতে দিন, পারছি না আমি, প্লিজ যেতে দিন। তীব্রর নিজের এবার ধৈর্য শক্তি নেই। ও চোখ বন্ধ করে রয়েছে, হাত দুটো মুঠ করে, আর তুর ওর পা ধরে শুধু একই বুলিয়ে অড়ে যাচ্ছে। যেতে দিন আমাকে, পারছি না আমি। হঠাৎ করেই আকাশে গুমগুম মেঘের আওয়াজ পায়। বাতাসের সাথে পানির ছিটা আছড়ে পড়তে শুরু করে তীব্রের মুখে। পানির আঁচে চোখ খুলে জানলার দিকে তাকায় তীব্র। আকাশের বুক ছিঁড়ে অঝরে বর্ষণ হয়ে চলেছে। বড় বেশি হচ্ছে বৃষ্টির পানিতে অনেক কিছু মুছে ফেলতে, কিন্তু তা কতটুকু সম্ভব জানা নেই তীব্রের। হারিয়ে যাওয়া স্মৃতির হাতড়ালে এমনি একটা বৃষ্টি ভেজা রাতের মুহূর্ত ভেসে আসছে চোখের সামনে। হ্যাঁ, সেই মুহূর্ত যেদিন প্রথম তুরকে আপন করে নিয়েছিল, সে রাতের পাওয়াটা ছিল শাশ্বত। এমনই একটা রাত ছিল সেটা। এমনি বৃষ্টি ছিল সেই রাতে। বৃষ্টির পানিতে সেদিন যে মেয়েটা নিজের বন্দি জীবনের প্রথম মুক্তির জন্য উল্লাসে মেতেছিল, আজ সেই মেয়েটাই ওর কাছে একটা অন্ধকার জীবনের গভীরে যাওয়ার জন্য ভিক্ষা চাইছে। কিন্তু তা যে পারবে না দিতে তীব্র। সেদিন মেয়েটার মুক্তির অনেক বেশি দাম নিয়েছিল তীব্র, কিন্তু আজই পারবেন ওকে মুক্তি দিতে। সেদিনের মুক্তি মেয়েটাকে সারা জীবনের জন্য বাধার শর্ত হিসেবে ছিল, কিন্তু আজকের মুক্তি মানে ওকে অন্ধকারের মাঝে ঠেলে দেওয়া। পারবে না তীব্র সেই মুক্তি দিতে। তাই তুরকে তোয়াক্কা না করে তুরের থেকে নিজের বাঁ ছাড়িয়ে নিল। নিজের অজান্তে পা বাড়িয়ে জানলার কাছে গেল। তীব্রের যাওয়ার কারণে পা ছেড়ে ওখানেই গুটিসুটি মেরে পড়ে রইল তুর। তীব্র জানলার সামনে দাঁড়িয়ে বৃষ্টির পানির ভারী আঁচ নিজের গায়ে মাখতে চাইছে, কিন্তু পারছে না। তাই পাঞ্জাবিটা খুলে পাশে রাখা। জানলার পাশের দেয়ালে বাম হাত দিয়ে চোখ বন্ধ করে জানলার সামনে দাঁড়িয়ে বৃষ্টির ভারী আঁচ অনুভব করছে। শরীরের বেশিরভাগটাই উন্মুক্ত, এজন্য বৃষ্টির আঁচে পুরো শরীরে বিন্দু বিন্দু পানি জমে যাচ্ছে। তোর মেঝেতে শুয়ে এতক্ষণ নীরবে কাঁদলেও এখন বেশ শব্দ করেই কাঁদছে। নিজ থেকে কাঁদছে বললে ভুল হবে, সহ্য করতে পারছে না বলে ছটফট করছে, যা এবার তীব্রের কানে আসছে। চেয়েও সেই কান্নার আওয়াজ শুনতে নিজেকে বাধা দিতে পারছে না। তুরের এই অসহায়ত্ব তীব্রকে শেষ করে দিচ্ছে। একবার দেখে নেই তুরকে, তারপর একইভাবে আবার কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর মেঝেতে থাকা তুরের কাছে যায়। তুর এখনো মেঝেতে শুয়ে মুখ লুকিয়ে কাঁদছে। তীব্রর কাছে গেলেই তুর বিধ্বস্ত পানিতে ভেসে যাওয়া চেহারা নিয়ে ওর দিকে তাকায়। তীব্র শক্ত মুখের ভঙ্গিমা বজায় রেখে তুরের দিকে হাত বাড়িয়ে দেয়। তুর কিছু চেয়েও বলতে পারল না। তুর একবার ওর মুখ আরেকবার ওর বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকায়, কিন্তু তীব্রের হাত না ধরে আবার মেঝেতে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। কিন্তু অনর তীব্র মুখের শক্তভাব বজায় রেখেই একই ভঙ্গিমায় হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে। তুর আবার ওর দিকে তাকায়। এবার আর পারে না, নিজের কাপা কাপা হাত বাড়িয়ে দেয় তীব্রের দিকে। তীব্রর হাতের নাগাল পেয়ে হেঁচকা টানিয়ে তুরকে উঠিয়ে কোলে তুলে নেয়। তুর কান্না কান্না কণ্ঠে বলে, প্লিজ তীব্র, আমাকে যেতে দিন। কিন্তু তুরের কথার কোনো ভ্রুক্ষেপ তীব্রে নেই মাঝে। তুর অসহায় চোখে ওর দিকে তাকিয়ে, আর তীব্র শক্ত মুখে কোনো প্রতিক্রিয়া না করেই ওর চোখে চোখ দিয়ে তাকিয়েছে। ও তুরকে সোজা বেলকানিতে নিয়ে যায়। সেখানের মেঝেতে তুরকে বসিয়ে উঠে যেতে নিলেই তুর ওর হাত ধরে। তীব্র ওর দিকে তাকাতে অসহায় করুণ এক তুরকে আবিষ্কার করে, কিন্তু তাতে আশ দেয় না ও। তুরের হাত ছাড়িয়ে চলে যায়। বেশ কিছুক্ষণ ওভাবেই বসে থাকে তুর। এক পর্যায়ে কিছু একটা
উঠতে যাবে তার আগেই তীব্র ওর পাশে বসে। এটা দেখে তুর বলে, আপনি যেতে দিবেন না আমাকে? নিশ্চুপ তীব্র। তীব্র, কিছু বলছি আমি। উত্তেজিত হয়ে পড়ে, পরক্ষণে আবার শান্তভাবে বলে, প্লিজ তীব্র, যেতে দিন। তখনই তীব্র তুরের সামনে একটা ড্রিঙ্কসের বোতল রেখে বলে, তোমার চা চাই, যার জন্য এতক্ষণ ধরে যার জন্য পাগল হয়ে গেছো। তুর যেন আকাশ থেকে পড়ে, একরাশ বিস্ময় নিয়ে তাকায় তীব্রের দিকে। তীব্র শান্তভাবে একটা বিয়ারের ক্যান ভেঙে বৃষ্টির দিকে তাকিয়ে তাতে চুমুক দিচ্ছে। তীব্রের এমন ব্যবহারে রাগ লাগে তুরের। ও নিজেও কোনো ভ্রুক্ষেপ না করে তীব্রের দিকে তাকিয়ে বোতলের মুখটা খুলে পুরো বোতলটাই নিজের ঠোঁটে চেপে ধরে। এক নিঃশ্বাসে পুরোটাই শেষ করে দিল। এটা দেখে তীব্র আরেকটা বোতল দিল তুরের সামনে। তুর কিছুই বুঝতে পারছে না, আর তীব্র ভাবলো এসে। আরও রাগ লাগলো তুরের। ও সেই বোতলটাও শেষ করতেই তীব্র আরেকটা দিল। তোর বুঝলো তীব্র ইচ্ছে করেই করছে। ও একই কাজ করতে গেল, কিন্তু এবার বেগ পেতে হচ্ছে। তীব্র ওর দিকে না তাকিয়ে বিয়ারে খেতে খেতে বলল, যতটুকু নিতে পারবে ততটুকুই নাও, আমাকে দেখানোর জন্য কিছু করো না, নাহলে তোমাকেই পস্তাতে হবে। রাগ লাগলো তুরের, কিন্তু এটাও বুঝতে পারছে নেশা হয়ে যাচ্ছে ওর। কিন্তু আজ হয়তো ভয় নেই নেশা নিয়ে, কারণ আজ ও দুনিয়ার শ্রেষ্ঠ নিরাপদ স্থানে আছে। তাই ও নিজের মতন কাজ করে যাচ্ছে। তীব্রও তাই তুরের দিকে খেয়াল না দিয়ে বিয়ার খেয়ে যাচ্ছে। এভাবে কেটে গেল 1 ঘন্টা। বৃষ্টির বেগ কিছুটা কমলেও আবার ধীরে ধীরে তা বেরিয়ে চলেছে। বাতাসের প্রবাহ ধীরে ধীরে আরও বাড়ছে। তুর এখন সম্পূর্ণ নেশায়, তবুও বোতলে একটু আঁচড়ে চুমুক দিচ্ছে। তীব্র ওখানেই মাথায় হাত দিয়ে শুয়ে আছে। হঠাৎ করে তুর তীব্রের বুকে ধপ করে মাথা রাখে। অনাকাঙ্ক্ষিত এমন কাজের জন্য প্রস্তুত ছিল না তীব্র। ব্যথাও পেয়েছে বেশ, কিন্তু কোনো রিয়াক্ট করলো না। তীব্রের মনে হলো তুর ওর বুকে কিছু খোঁজার চেষ্টা করছে, কিন্তু মন মতো কিছুই পাচ্ছে না ওর বুকে। তাই ও উঠে তীব্রের গায়ে থাকা পাতলা টি শার্ট টেনে ধরে ওকে উঠাতে যায়। তীব্রকে উঠাতে না পারলে ওর গায়ের টি শার্ট ঠিকই ছিঁড়ে ফেলবে। তাই তীব্র নিজেই উঠে বসে ওর দিকে তাকিয়ে শান্ত গলায় বিরক্তি নিয়ে বলে, কি হয়েছে? যা চাও দিয়েছি তো, আর কি? জবাব, জবাব চাই আমার। দুলতে দুলতে। এটা শুনে আলতো হাসি তীব্র। বলো, কি জবাব চাও? তোর ওকে টেনে নিজের কাছে নিয়ে আসে, তারপর বলে, আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, তাহলে ফিরে এলেন কেন? আপনি তো আমাকে ডিভোর্স দিয়েছিলেন, তাহলে? ভালোই তো করেছে, তুমি তো তাই চাইতে। কথাটা শুনিয়ে তোর প্রচন্ড জোরে তীব্রের বুকে একটা কিল মারে। এতটাই জোরে তীব্রের মনে হচ্ছে সেই জায়গার হাড্ডি ভেঙে যাবে। ও আলতো করে সেখানে হাত দেওয়ার আগেই তোর ওর হাত ধরে আবার মারে। তাই আর কিচ্ছু করে না তীব্র। তাহলে তোর আবার একই কাজ করবে। তীব্রকে কিছু বলতে না দিয়ে তোর চোখ মুখ শক্ত করে নেয়। ও টি শার্ট 2 হাতে আঁকড়ে বলে, আপনি জানেন আপনি কত বড় একটা ফ্রড, ধোঁকাবাজ, খারাপ লোক? আমার থেকে আমার সব কিছু কেড়ে নিয়ে আমাকে নিঃস্ব করে ফেলে চলে গিয়েছিলেন। এত বড় পাপ কিভাবে করলেন আপনি? আমি তো ভেবেছি আমার তীব্র আর যাই করুক আমাকে ছেড়ে যাবে না, কিন্তু আপনি চলে গেলেন আমাকে ছেড়ে। কেন তীব্র? আমি তো ইচ্ছে করে কিচ্ছু করিনি, তাহলে কেন? নিশ্চুপ তীব্র। কিছু বলতে গিয়েও পারলো না, কি বলবে। এটাই তীব্র ওকে ছেড়ে যেতে চায়নি, কিন্তু ওকে সুস্থ করার জন্য যেতে বাধ্য হয়েছে। নাকি এটা বলবে ওর ফ্যামিলির অনুরোধ রাখতে বাধ্য হয়েছে? আর বলে আদৌ কি কোনো সত্যি লাভ আছে? না, নেই। উপযুক্ত সময় হারিয়ে গেলে সব কথাই অর্থহীন। এখন এসব কথার কোনো মানে হয় না। তাতে লাভ তো হবেই না, বরং তুরের মনে আরও কিছু খারাপ ধারণা জন্ম নেবে নিজের কাছের মানুষদের নিয়ে। তাতে শুধু হতাশাই বাড়বে। তার চেয়ে যতদূর তোর জানে ততটুকুই জানুক। ক্ষুদ্র পরিসরকে আর বড় করতে চায় না তীব্র। তোর নিজের মনে শুধু তীব্রের জন্য ক্ষোভ পুষে রেখেছে। একজনের প্রতি তৈরি হওয়া এই ক্ষোভ দূর করা কঠিন হলেও অসম্ভব নয়। কিন্তু একাধিক মানুষের জন্য যদি ক্ষোভ সৃষ্টি হয়, তবে তা দূর করা অবশ্যই দুর্ভেদ্য। এতে আরো বিষিয়ে যাবে ওর মন। কি দরকার? তোর যখন সব দোষী ওকে করেছে, তবে তাই হোক। ভালোবাসার মানুষের চোখে নিজেকে ছাড়া অন্যকে অপরাধী করাও একটা অপরাধ। তোর আবার বলল, আচ্ছা তীব্র, আমাদের কি আর বেবি হতো না? আপনি কি এই জন্যই চলে গিয়েছিলেন যে আমার বেবি আমার জন্য মারা গেছে? এটা শোনা মাত্রই তীব্র বিস্ফোরিত চোখে ওর দিকে তাকায়। কি সব বলছে তোর এসব? বেবি মারা গেছে মানে? তোর কাঁদো কাঁদো মুখ করে তীব্রের বুকে মাথা রাখে। তীব্র পাথর হয়ে গেছে। তোর ওকে জড়িয়ে ধরে বলে, আমি জানি না কিভাবে আমাদের বেবি মারা গেল, মনে নেই আমার। যখন সুস্থ হয়েছি তখন সবাইকে আমি বেবির কথা জিজ্ঞাসা করেছিলাম। আমি তো প্রেগনেন্ট ছিলাম, তাই না তীব্র?
কিন্তু ওনারা বলেছিল ও নাকি। আর বলতে পারলো না দূর অঝরে কান্না করে দেয়। আমি জানি তীব্র, আপনি এই জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন। আমি আমার বেবিকে বাঁচাতে পারিনি। যে যাই বলুক, আমি জানি আমি মেরেছি আমার বেবিকে, না হলে আপনি কখনো ছেড়ে যেতেন না আমাকে। তীব্রকে জড়িয়ে অঝরে কাঁদছে তুর। তীব্র ওকে চেয়েও ধরতে পারছে না। ও ভেবেছিল তুরের বেবির কথা মনে নেই বলে হয়তো তাইয়ানের কথা কেউ ওকে জানায়নি, কিন্তু ওনারা। আপনি জানেন তীব্র, আপনি যাওয়ার পর আমার আশেপাশের মানুষগুলো নানা কথা বলতো। আমি নাকি ভালো নই, অপয়া, খারাপ মেয়ে, আর এই জন্য আমার বর আমাকে ছেড়ে চলে গিয়েছিল। সব কিছু শুনো বাবা মায়ের মুখ দেখে চুপ করেছিলাম, কিন্তু তীব্র এবার শক্ত করে দূরকে জড়িয়ে ধরেছে। দূর যেন পারছে না, ওর ভেতরে নিজেকে লুকিয়ে রাখতে চাইছে, যেন প্রচন্ড ভয় গ্রাস করেছে ওকে। তীব্র, আপনি জানেন তীব্র। চিৎকার করে বুক ফাটা আর্তনাদ বলতে চাচ্ছে, কিন্তু বলতে পারছে না। দূর আটকে যাচ্ছে। আমাকে আব্বু যখন ভার্সিটিতে ভর্তি করালো, আমি ভেবেছিলাম সব কিছু ভুলে নতুন করে শুরু করব, কিন্তু ডুকরে কেঁদে ওঠে দূর। ওখানে কয়েকটা ছেলে আমাকে ক্রমশ জ্বালাতো। ভার্সিটিতে গেলে বাজে কথা বলতো। তাদের মধ্যে একটা ছেলে আমাকে খারাপ প্রস্তাব পর্যন্ত দিয়েছিল। আমি শুনিনি, প্রিন্সিপালের কাছে বিচার দিতে চেয়েছিলাম, কিন্তু পরে যখন ভার্সিটিতে গিয়েছিলাম তখন সবার কাছে বলে বেরিয়েছে আমি নাকি ওকে খারাপ প্রস্তাব দিয়েছি। এটা বলে সবার সামনে আমাকে অপমান করেছে, আমাকে ডিভোর্সি, খারাপ মেয়ে। আর বলতে পারলো না দূর। তীব্রের চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। এমন কিছু শোনার ইচ্ছা বা প্রস্তুতি কোনোটাই উঠছিল না। সেই দিন আমার কথা কেউ শুনেনি তীব্র, কেউ না। সবাই ওই ছেলের কথাই বিশ্বাস করেছে। সবার মুখে একই কথা ছিল, তোর মেয়েটা খারাপ, তাই ওর হাজবেন্ড ওকে ছেড়ে দিয়েছে। এই জন্য আমি ওই ছেলেটাকে খারাপ প্রস্তাব। আর পারলো না দূর। নিশ্চুপ তীব্র শক্ত করে আঁকড়ে ধরে আছে দূরকে। শুধু এগুলো করে শান্ত হয়নি ছেলেটা। সেই দিন ভার্সিটির ওয়াশরুমে নিজেকে বাঁচানোর জন্য ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম। পালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। ওই জানোয়ারের বাচ্চাকে ধাক্কা দেওয়ার জন্য আমাকে সজোরে থাপ্পড় মেরেছিল। বেসিনের সাথে লেগে কপালে বেশ খানিকটা কেটেও যায়। শেষ পর্যন্ত নিজেকে বাঁচানোর তাগিদে ভরা বালতি উঠিয়ে ওর মাথায় বেড়েছি, কারণ আমি বুঝতে পেরেছিলাম বন্ধ দরজার ভিতরে যা হয়েছে তা যদি আমি বাইরে কাউকে বলি তাহলে কেউ বিশ্বাস করবে না, বরং দোষটা আমাকেই দিবে। তাই আর কারো কাছে নিজের সাফাই দেওয়ার প্রয়োজন বোধ করিনি তীব্র। কিছুক্ষণ চুপ থাকে দূর। ওর হাত আলগা হয়ে এলে আরো শক্ত করে জড়িয়ে নেয় ওকে। ঘটনাটা এমন ছিল, কাউকে কিছু বলতে পারিনি। একলা ঘরে ডুকরে ডুকরে মরেছি। সব সময় মনে মনে শুধু এটাই কামনা করেছি আপনি আসবেন তীব্র, আপনি এসে আপনার দূরের সাথে যে এমন করেছে তাকে শাস্তি দেবেন। কিন্তু আপনি আসেননি। সবাই এটাই ভেবেছে আপনি যাওয়াতে আমি শান্ত হয়ে গেছি, কিন্তু কেউ জানতে পারেনি কেন আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। বাবা জিজ্ঞাসা করলে এটা তাকে বলতেও পারতাম না কেন আমি ভার্সিটিতে যেতে চাই না। শেষ পর্যন্ত বাবার কথা রাখতে তার কিছুদিন পর আবার ভার্সিটিতে যাই। ভেবেছি সবটা সামলে নিজের মতো আসবো, যাব, কারো কোনো কথা শুনবো না, কানেই তুলবো না। কিন্তু আমার সে ধারণা ভুল ছিল। সেই দিনের ওই ছেলেটাকে মারার অপরাধে ভার্সিটি থেকে বের হওয়ার পর ওই ছেলেটা সমেত ওর বন্ধুরা রাস্তা থেকে আমাকে তুলে নিয়ে যায়। তারপর দূরকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ মুখ শক্ত হয়ে আসে তীব্রের। নিজের অজান্তেই চোখ বেয়ে পানি গড়াতে থাকে। সেই দিন কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে দূরের। সেই দিন ওরা আমাকে চুপ করো দূর, আর কিচ্ছু শুনতে চাই না আমি, কিছু জানার নেই আমার। আমি শুধু জানি তুমি এই মুহূর্তে আমার সাথে আমার কাছে আছো, আর কিছু না। দূরকে আর কিছু বলতে দেবে না, তাই ওর মুখটা বুকের মাঝে শক্ত করে চেপে ধরে আছে। তীব্র যে শুনতে পারছে না, ভাবতেও অবাক লাগছে। তোর এতটা সহ্য করেছে, চিৎকার দিতে ইচ্ছে হচ্ছে নিজেকে। কেন চলে গিয়েছিল? কেন ও ফিরে আসলো না? কেন অভিমান করে দূরে সরে থেকেছে? আর কেনই বা ওই মানুষগুলোর কথা রাখতে দূরে চলে গেছে? তোর জোর করে তীব্রের বুক থেকে মাথা উঠিয়ে ওর কাঁধে মাথা রাখলো। অসহায় চাহনিতে বলল,
কেন তীব্র? ঘৃণা হচ্ছে শুনতে। আপনার তুরকে কেউ বা কারা নোংরা করেছে বলে সে কি এখন আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়? তীব্র চুপ। তোর আবারও ডেকে উঠল। কি হলো তীব্র? বলো, আটকে যাচ্ছে। বলুন না। আবার কান্না করে দেয়। তীব্রের এই উত্তর জানে না কোন উত্তরে তোরকে শান্ত করবে তাও বুঝতে পারছে না। এটা দেখে তোর করুণ গলায় তাচ্ছিলের হাসি দিয়ে বলে ওঠে, আপনার মনে আছে তীব্র, আপনি বলেছিলেন কোনোদিন আমাকে বিয়ে করবেন না, তবুও আমার সাথে। চুপ থাকে, তারপর আবার বলে, তারপরের দিন যখন দুটো লোক আমাকে নিয়ে যেতে চেয়েছিল, আমি সেদিন ভয়ে আপনার কাছে থাকার জন্য আত্মনাদ করেছিলাম। সেটা শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য নয়, বরং এই ভয়ে আমাকে আপনার প্রয়োজন নেই তাই আমাকে ছুঁড়ে ফেলে দিতে চাইছেন, আমাকে নিজের থেকে দূরে রাখতে চাইছেন। কিন্তু আমি তো যেতে চাইনি তীব্র। আমার জীবনের প্রথম ভালোবাসা আপনি ছিলেন, ভালোবাসার প্রথম স্পর্শ আপনার ছিল। তা যেভাবেই পেয়েছি, ভালো তো বেসেছি, তাই না? আমার ভালোবাসা মিথ্যা ছিল না তীব্র, রাগ ছিল, অভিমান ছিল, কিন্তু আপনাকে ছাড়ার শক্তি ছিল না। তীব্রর বাহু দিয়ে তোরকে আবৃত করে নেয়, হালকা ঠোঁট ছোঁয়ায় ওর কপালে। তোর শান্ত চাহনিতে ওর কাঁধে মাথা দিয়ে তীব্রকে দেখছে। তারপর আলতো হেসে নরম কণ্ঠে বলে, আমাকে ছুতে পারছে না আপনার? আমার দূর আমার কাছে এখনো ততটাই পবিত্র যতটা আগে ছিল। শরীরে ময়লা লাগলেই তা পচে যায় না, আর না তা লেগে থাকে। তীব্রের এমন কথায় তৃপ্তির হাসি হাসে তোর। চোখ বন্ধ করে এক হাতে গলা পেঁচিয়ে ধরে ওর। আমি জানতাম তীব্র আপনি এটাই বলবেন, কিন্তু কি জানেন, আমার বেঁধেছিল যখন আপনি নামহীন সম্পর্ক নিয়ে আমাকে ছুঁয়েছিলেন। কারণ ওদের স্পর্শ আর আপনার দুটোই এক ছিল, পার্থক্য এইটুকুই, আমি শুধু আপনাকে ভালোবাসতাম আর ওদের ঘৃণা করতাম। কথাটা শোনা মাত্রই তীব্রের হাত আলগা হয়ে আসে। এই ভেবে ও ওই ছেলেগুলোর উপর কিভাবে রাগ করতে পারে, যেখানেও নিজে একই দোষের দোষী। আর তোর কত সহজেই তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তীব্রের নির্বাক চাহানির মানে বুঝতে পারি তোর। হালকা হাসেও, তারপর বলে, আমাকে একটু শক্ত করে ধরুন না তীব্র, মনে হচ্ছে আবার হারিয়ে। কথা শেষ করার আগেই তীব্র শক্ত করে জড়িয়ে নেয়। এটা দেখে তোর ওর ঠোঁটে হাত রাখে, তারপর বলে, আপনার কি মনে হয় তীব্র, আপনার দূর অন্য কারো ছোঁয়া নিয়ে বেঁচে থাকতে পারতো? বিস্মিত চোখে তাকায় তীব্র। রহস্যময় হাসি ফুটে ওঠে তুরের মুখে। না তীব্র, পারতো না। সেই দিন ওরা আমাকে নিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু কোনো ক্ষতি করতে পারেনি। ওরা আমাকে সেখানে নিয়ে গিয়েছিল, সেখানে সেই দিন সাপ আর ওর ফ্রেন্ডরাও গিয়েছিল, আর ওখানে ওরাই আমাকে বাঁচায়, আমাকে নিয়ে আসে ওদের সাথে। ওরা ঘুরতে গিয়েছিল, অনেকগুলো মেয়ে ছিল ওদের সাথে, অনেক কেঁদেছিলাম সেই দিন। তা দেখে সুমি নামের একটা মেয়ে প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মেরেছিল আর বলেছিল, আমাদের মতো মেয়েরা সব কিছু সয়ে এইভাবে কাঁদে বলেই এইসব জানোয়ার আমাদের পিছনে পড়ে থাকে। শিয়াল কখনো শিয়ালের মাংস খায় না, লোহা কখনো লোহাকে কাটতে পারে না। তাই আমাকে এই খারাপ লোকগুলোর হাত থেকে বাঁচতে হলে ওদের মতো চলতে হবে। কারণ হিসেবে কি বলেছিল জানেন? তীব্র চুপ। খারাপকে কেউ খারাপ বানাতে চায় না, কিন্তু কোনো ভালো কিছু দেখলে তাকে খারাপ করার চেষ্টায় সমাজের মানুষ উঠে পড়ে লাগে। কেউ নিজেকে বড় করার জন্য, তো কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য। আবার কিছু মানুষ তো আছে যারা অন্যকে খারাপ বানিয়ে নিজেদের বিনোদনের খোরাক জোগায়। তাদের কাজ হচ্ছে তিলকে তাল বানিয়ে খবর ছড়ানো। তীব্র এবারও চুপ। আমি আজও তাই করেছি, নিজেকে দুনিয়ার সামনে খারাপ করেছি, যাতে খারাপ লোকগুলো আমার কাছে না আসে। দুনিয়া আমাকে কেমনভাবে তা জানার দরকার নেই, আমি জানি আমি কেমন। তাই সবার সামনে নিজেকে খারাপ বানিয়ে নিজের কাছে ভালো থেকেছি। সেই দিন যখন অসহায় হয়ে পড়েছিলাম তখন বুঝতে পেরেছিলাম আসলে মেয়েরা দুর্বল হয়, তারা নিজেদের বাঁচানোর জন্য অন্য কারো সাহায্য আশা করে। বাস্তব জীবনে যা কখনোই কাম্য নয় তীব্র। তাই সেই দিন ঠিক করে নিয়েছিলাম নিজের নিরাপত্তা নিজেই করব। আর যে পশুগুলো আমার দিকে খারাপ নজর দিয়েছে, আমাকে দুর্বল ভেবে নিজেদের শিকার বানাতে চেয়েছে, তাদের যোগ্য জবাব দেব। আর তাতে আমাকে হেল্প করেছিল রিদম, কিন্তু তবুও সাহস জোগাড় করতে পারিনি। কিছুক্ষণ চুপ থাকে তোর, তারপর আবার বলে, তারপর শুনেছিলাম নেশা করলে নাকি ভয় থাকে না, নিজের অপূর্ণ বাসনা না পাওয়ার কষ্ট ভুলে থাকা যায়। তাই ওরাই আমাকে নেশা করায়, ওই ছেলেকে শাস্তি দেওয়ার জন্য।
আর তাতে সফলও হই। ওতে শিক্ষা দিয়েছিলাম ওকে, তবে তার মাঝে জড়িয়ে গিয়েছিলাম নেশায়। ধীরে ধীরে নেশার মাঝে আমি আপনাকে খোঁজা শুরু করি। বলে অট্টহাসিতে ফেটে পড়ে তুর। আপনি ঠিকই বলেছিলেন তীব্র, আসলে ভালোবাসা নেশার ফিলিংস দেয়। তখন আপনার ভালোবাসার নেশে ছিলাম, আর সেটা যখন আপনি কেড়ে নিয়ে চলে গেলেন তখন মদের নেশা কাটিয়েছি। শুধু পার্থক্য একটাই, এই নেশা আমাকে আপনাকে ভুলতে দেয়নি। কিন্তু আমি চাই তীব্র আপনার নেশায় এই নেশাকে ভুলে যেতে। একরাশ মায়া নিয়ে তীব্রের দিকে করুণ চোখে তাকিয়ে আছে। তীব্র কিছু বলার ভাষা নেই। তুরের চাহনির গভীর অন্তরিক্ষে হারিয়ে গেছে, মুগ্ধ নয়নে দেখছে ওকে। নিজের প্রশ্নের প্রত্যুত্তর না পেয়ে তুর ডুকরে কেঁদে ওঠে। আমি কাউকে সাফাই দিই না তীব্র, কিন্তু আজ আপনাকে নিজের সাফাই দিতে ইচ্ছে করছে তীব্র। বিশ্বাস করুন, আপনি যাকে রেখে গিয়েছিলেন আমি সেই তুরই আছি। নিজেকে শুধু আপনার আমানত হিসেবে রেখেছি, তার প্রমাণ দেখবেন তীব্র। মাথা নাড়িয়ে অসম্মতি জানাই তীব্র। প্রমাণ দেখার প্রশ্ন তখন আসে যখন কোনো কিছুতে সন্দেহ থাকে, কিন্তু তুরের কোনো কিছু নিয়ে তীব্র কোনোদিন সন্দিহান ছিল না, আর না আজ আছে। তাই দরকার নেই কোনো প্রমাণের। কিন্তু তোর নাছোড়বান্দা, সাফাই তো দিবেই। তাইও ওনাটা মুঠ করে গলার নিচ থেকে সরিয়ে তীব্রের দেওয়া সেই বাইটের স্থানটা দৃশ্যমান করে। সকালে চুল দিয়ে ঢেকে থাকার কারণে দেখেনি তীব্র, কিন্তু আবছালোই জায়গাটা দেখে শিহরে ওঠে তীব্র। চোখ সরিয়ে নেয়, কিন্তু পরক্ষণে আবার চোখ দেয় সেই জায়গায়। ভয়ঙ্কর ক্ষত তাতে। আলতো করে হাত বুলাতেই ব্যথায় গুঙিয়ে ওঠে তুর। বোঝাই যাচ্ছে ধারালো ব্লেড বা ছুরির কারণে ক্ষতটা বছরের পর বছর ধরে তাজা। তোর নিস্তেজ কণ্ঠে আলতো হেসে বলে, আপনি বলেছিলেন না আপনার বন্দিনী যেন এই দাগ না মেটে, তাই আমিও মিটতে দেইনি তীব্র, খুব যত্নে রেখে দিয়েছি। এর জন্য যদি আপনি ফেরেন, আর দেখুন আপনি ঠিক ফিরেছেন, শুধু আপনার তোর আগের মতো নেই। যা আমার ছিল তা চিরকালে আমার থাকবে। তা যা কিছু হোক না কেন, আমার তোর আগে যেমন আমার ভালোবাসতো আজও তাই। তোমার কথা আমি কেন শুনবো? তীব্র কারো কথা শোনো না, শুধু নিজের কথা ছাড়া। তোর ওকে ধাক্কা দিয়ে দ্রুত উঠে দাঁড়ায়। নেশার কারণে ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না, তবুও ব্যর্থ চেষ্টা। নেশাগ্রস্ত কণ্ঠে বলে উঠল, আপনি ছোবেন না আমাকে। আপনার জন্য যে তোর অপেক্ষা ছিল সে মরে গেছে। আমার জীবনে যা ঘটেছে তার সম্পূর্ণ দায় আপনার। আমি কখনো ক্ষমা করব না আপনাকে। তোর তীব্র নিজেও উঠে দাঁড়ায়। তোর আমার কথা শোনো। তুরের কাছে যেতে চাইলে তুর দূরে সরে দাঁড়ায়। মাথা নাড়িয়ে ওর কথা শুনবে না বলে অসম্মতি জানায়। আমার কাছে আসার একদম চেষ্টা করবেন না। আমি কোনো পুতুল নই। আপনি যখন ইচ্ছে আমার কাছে আসবেন, আবার চলে যাবেন। এবার আর এমন কিচ্ছু হতে দিব না আমি। না আপনাকে আমার কাছে আসতে দেব, আর না আপনাকে আমার থেকে দূরে থাকতে দেব। আমার সব কষ্ট আপনার জন্য পেয়েছি, আর কষ্ট পাবো না আমি। এবার আর আমাকে ছেড়েও যেতে পারবেন না। বলে তুর ধীরে ধীরে মাটিতে বসে পড়ে। তুরের কোনো কথার মানে তীব্রের কাছে স্পষ্ট নয়। তীব্র ওর কাছে যেতে নিলে তোর মাটি থেকে একটা ড্রিঙ্কসের বোতল তুলে শক্ত মেঝেতে বাড়ি মারে। তীব্র তোর বলে ওর কাছে যেতে নিলেই তোর ভাঙা বোতলের সুচালো অংশ তীব্রের বুকে বিজিয়ে নিচের দিকে টান দেয়, কিন্তু তাতে বিশেষ লাভ হয় না। ওর বুকে সুতার মতো আঁচ লেগে টি শার্ট ছিঁড়ে রক্ত বের হতে শুরু করে। তীব্র চোখ মুখ শক্ত করে খিঁচে চোখ বন্ধ করে নেয়। পরক্ষণে আবার তুর ওকে মারতে যায়, কিন্তু এবার আর পারে না। ওর হাতটা ধরে বাকি কাছের টুকরোটা ফেলে দেয়। ছাড়ুন বলছি আমাকে। আজকে আপনাকে মেরে নিজের কষ্ট শেষ করব। না আমাকে কষ্ট দিতে পারবেন, আর না আমাকে ছেড়ে চলে যেতে পারবেন। আপনাকে মেরেই আমার কাছে রাখবো। তুর প্রচণ্ড ভায়োলেন্ট হয়ে গেছে। তীব্রর পক্ষে সামলানো দায়ী হয়ে উঠেছে। এদিকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে বুক থেকে, অসহ্য যন্ত্রণা হচ্ছে। তীব্র জোরে জোরে শ্বাস নিয়ে অগ্নি চোখে ওর দিকে তাকায়। দাঁতে দাঁত চেপে নিজের রাগটাকে কন্ট্রোল করে তুরের হাত ঘুরিয়ে ওর দুহাত পেছনে চেপে ওকে কোলে তুলে নেয়। তারপর রুমে নিয়ে বিছানায় ছুঁড়ে মারে তুরকে। টেবিল লাইট অন করে দ্রুত ফার্স্ট এড বক্স নিয়ে বিছানায় গিয়ে তুরের উঠা আটকায়। প্রচণ্ড পাগলামি করছে। আজকে তীব্রকে না মেরে শান্ত হবে নাও। তাই তীব্র ওর পায়ের উপর চড়ে ও নড়াচড়া বোধ করে। এক হাতে ওর দু হাত ধরে, আরেক হাতে ফার্স্ট এড বক্স খুলে কাটা জায়গা অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করে। ক্ষত যেহেতু গভীরভাবে লাগেনি, তাই তাতে প্লাস্টার লাগিয়ে দেয়। নিজের কাজ শেষ করে তুরের দিকে তাকায়। তুর তখনও নিজের বুলিয়ে অড়ে যাচ্ছে।
তীব্র আজ না মেরে ক্ষান্ত হবে না। তীব্র এবার হাঁফ ছেড়ে দূরের দুহাত আটকে রেখে ওর পাশে শুয়ে পড়ে, আরেক হাতে ওর গাল ধরে বলে, সরি তোর, তোমার কথায় মরা সম্ভব না আমার পক্ষে, তবে মরতে পারি যদি কথা দিতে পারো আমার মৃত্যুর পর নিজের কোনো ক্ষতি না করে তুমি বেঁচে থাকবে। যদি পারো তাহলে মারতে দেব, না হলে না। তোমার ইচ্ছে পূরণ করলে তুমি নিজেও বাঁচবে না। হালকা হাসি ফুটে ওঠে তীব্রের। আমাকে কাছে রাখতে আমাকে মারতে চাইছো? তুরকে বুকে টেনে নিতে চাইলে বাধা দেয়। আঘাতের মধ্যে হাত পড়তে তীব্র ওকে ছেড়ে আহ করে ওঠে। সেই সুযোগে তুর বিছানা থেকে নেমে পড়ে, কিন্তু কিছু করার আগেই তীব্র ওকে আটকে জোর করে জড়িয়ে ধরে ওকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই যেন পারছে না। এদিকে প্রচন্ড ব্যথা পাচ্ছে বুকে, তবুও তুরকে ছাড়ছে না। বেশ কিছুক্ষণ পর নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়ে নিস্তেজ হয়ে পড়ে। তারপর শান্ত চোখে তীব্রের দিকে তাকায়। কেন ফিরে এসেছেন আবার আমার জীবনে? সবকিছু যখন ভুলে গিয়েছি তাহলে কেন? তুরের গলায় অভিমানে টান পাচ্ছে তীব্র, কিন্তু সে অভিমানের কাছে আজ হারতে নারাজ। তুরকে যে কিছুতে নিজের কাজ ছাড়া করতে পারবে না। তুর এখনো নিজের উত্তরের আশায় তীব্রের দিকে করুণ চাহনিতে তাকিয়ে আছে। সে দৃষ্টির ভাষা বুঝতে বেগ পেতে হচ্ছে না তীব্রের। কি জানতে চায়, কি শুনতে চায়, এটাই যা বলার অপেক্ষায় তীব্রের 6 বছর কেটে গেছে। তীব্র নিজেও শান্ত চাহনিতে ওর দিকে তাকিয়ে আছে। দুজনের দৃষ্টি একে অপরের মাঝে আবদ্ধ, কেউ কারো থেকে দৃষ্টি সরাতে পারছে না। কিন্তু তীব্রের নীরবতাও ওর কাম্য নয়, তাই তুর আবার জিজ্ঞেস করলো, কি হলো বলছেন না যে? কেন ফিরে এসেছেন? ভালোবাসতে। হ্যাঁ, তোর ভালোবাসতে এসেছে। শান্ত চাহানির স্থির জবাব, কিন্তু তীব্রের এই স্থির জবাবে তোর স্থির থাকতে পারছে না। অদ্ভুত এক শিহরণ অনুভব হলো তুরের মাঝে। সেই শিহরণের রেশ কাটিয়ে ওঠার আগেই তীব্র আবার বলল, ভালোবাসা চায় না তোমার? অনেকটা ভালোবাসা, যার উপর অধিকার শুধুমাত্র তোমার, কিন্তু ভাগ্যের পরিহাসে নিজের অধিকার থেকে বঞ্চিত তুমি। বঞ্চিত সেই ভালোবাসাকে ফিরিয়ে দিতে এসেছি তোমার কাছে। এতটাই ফিরিয়ে দিতে চাই যাতে কোনোদিন তুমি সে ভালোবাসার রেশ কাটিয়ে উঠতে না পারো। তীব্র ওর গাল শক্ত করে ধরে আছে, কিন্তু তুরের পক্ষে আর দাঁড়ানো সম্ভব না। হঠাৎ করেই তুর নিজের ভর ছেড়ে মাটিতে বসে পড়ে। তীব্র দ্রুত ওকে থামায়, পড়ে যাওয়ার রোধ করে ওর। তোর নিজের সম্পূর্ণ ভর তীব্রের উপর ছেড়ে দাঁড়িয়ে আছে। প্লিজ ছাড়ুন। ভারী কণ্ঠে কেন? তীব্রের ভারী নিঃশ্বাসের প্রশ্ন। নিজেকে নিতে পারছি না আমি, বড্ড কষ্ট হচ্ছে শুনে নিজেকে ধরে রাখতে। শূন্য কোথায়? আমি তো ধরে আছি। তবুও পারছি না, প্লিজ ছাড়ুন। মিনতি করে। তীব্র কথা বাড়ালো না, শুয়ে দেয় তুরকে মেঝেতে। তীব্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। এটা দেখে তুর ডান পাশ ফিরে দু হাতে মাথা দিয়ে বাচ্চাদের মতো শুয়ে। তীব্র ওর মুখের পাশে মেঝেতে শুয়ে ওর দিকে তাকায়। তীব্রের নিঃশ্বাস ওর মুখে পড়তেই ও চোখ খুলে তীব্রকে নিজের সামনে আবিষ্কার করে। আপনি মেঝেতে আপনার কষ্ট হবে তোমার হবে না? না। কেন? আলতো হেসে বলে তুর। আপনি যাওয়ার পর নরম বিছানায় ঘুমাতে পারিনি। আপনি আপনার শক্ত বুকের মাঝে অভ্যাস দিয়ে গিয়েছিলেন আমাকে, তাই মেঝেতে ঘুমাতাম। আজকে তো আমি আছি, তাহলে? দুজনের মাঝে চাপা নীরবতা। তীব্রের দিকে কিছুক্ষণ তাকিয়ে নিজেই ওর কাছে যায়। ওর বাহুতে মাথা রেখে এক হাত দিয়ে জড়িয়ে নেয় ওকে। তীব্র ওকে জড়িয়ে কপালে চুমু এঁকে দেয়। তোর মুখ তুলে তাকায়। কি হলো? ঘুমাও। শান্তভাবে ওর দিকে তাকিয়ে আছে। তোর একটু ভালোবাসুন না আমাকে। করুণ চোখে তীব্রের দিকে তাকিয়ে তুরের মুখে এই কথায় ঠোঁটের কোনায় হাসি ফুটে ওঠে তীব্রের। এখন যদি নেশায় না থাকতো তাহলে? নেশায় থেকেও কম জ্বালিয়েছে ওকে, দূরে যেতে যাতে না পারে তাই মারতে যাচ্ছে। পাগল বোধ একেই বলে। একটু আগে মারার জন্য পাগল হয়ে গিয়েছিল, আর এখন ভালোবাসতে বলছে। হাসছে তীব্র ওর দিকে তাকিয়ে। এটা দেখে কিছুটা ঠোঁট উল্টাই দূর। মজা লাগছে। ভালোবাসবেন না আমাকে? ঠোঁট বাঁকিয়ে। যে একটু আগে আমাকে মারতে চেয়েছে তাকে কেন ভালোবাসবো আমি? ঠোঁটে হাসির ছোঁয়া রেখে বলল তীব্র। রেগে যায় দূর। কারো ভালোবাসা চাই না আমার। তাহলে আর কি, আমি চলে যাই। কে চাইবে নিজের হত্যা পরিকল্পনাকারীর সাথে থাকতে? তীব্র ওকে ছেড়ে উঠে বসে। এটা দেখে তোর দ্রুত উঠে বসে বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে, আপনি আবার আমাকে ছেড়ে চলে যেতে চাইছেন? আপনাকে বাঁচিয়ে রাখবো না। তাহলে আমি থাকবোই না। কে আবার মরতে চায়? যে আমাকে কখনো ভালোই বাসেনি, আঘাত করেছে, তাকে কেন ভালোবাসবো?
বলেই তীব্র উঠে যেতে নেয়, কিন্তু তুর ওর হাত ধরে করুণ চোখে ওর দিকে দেখে, টেনে তীব্রকে বসিয়ে দেয়। তীব্র এবার বেশ বিরক্তি নিয়েই বলে। আবার কি? তুর ওর আরেকটু কাছে গিয়ে তীব্রের দুগাল ধরে। তুরের এহেন আচরণে অবাক তীব্র, ওকে আরো অবাক করে দিয়ে ওর মাথাটা কিছুটা নিচে নামিয়ে তীব্রের কপালে গভীর চুমু দেয় তুর। তারপর তীব্রের সারা মুখে ছোট ছোট অনেকগুলো ভালোবাসার পরশ ছোঁয়। বন্ধ চোখে আনমনি হেসে ওঠে তীব্র, আর তুর ওর বুকে বিড়াল ছানার মতন গুটিয়ে মাথা রাখে। তীব্র জড়িয়ে নেয় ওকে। এখন ভালোবাসতে বলছো? পরে তো দক্ষ চোখ পাঠাবা। মাথা নাড়িয়ে না করে তুর, আবারও হাসে তীব্র। কয়েক বছর প্রতীক্ষা আজ শেষ হলো ওর। তুরের রাগ কখনো শেষ হবে কিনা জানা নেই, কিন্তু ভালোবাসা তা কিভাবে অস্বীকার করবে ও? তা যে রাগের চেয়েও বেশি। তাই তুরকেও শুধুমাত্র ভালোবাসবে আজ। সকালে ঘুম থেকে উঠে চোখ না খুলেই শোয়া থেকে বসতে যায়, কিন্তু কিছু একটাতে আটকে যায়। তাই আবার বিছানায় মুখ গুজে শুয়ে পড়ে, কিন্তু স্বস্তি পাচ্ছে না। একবার এপাশ তো আরেকবার উপাস, কিন্তু দুঃখজনকভাবে কোনো পাশেই ফিরতে পারছে না, যেন কেউ দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এক প্রকার অসহ্য হয়েই দূর উঠতে গেল, কিন্তু পারল না। উল্টে জোর করে উঠতে যাওয়ার কারণে পরেই নাকে প্রচণ্ড ব্যথা পেল। তোর নাকটা খসতে খসতে বিরক্তি নিয়ে চোখ খুলল। চোখ খুলতেই চোখের সামনে গোলাপি বর্ণের ফর্সা শক্ত মেঝে আবিষ্কার করে, যাতে ও শুয়ে আছে। কিন্তু এমন কোনো টাইলস হয় বলে জানা ছিল না, কারণ জায়গাটা উঁচু নিচু। তোর কিছুটা ভ্রু কুচকে উপরের দিকে তাকাতেই তীব্রের মুখ দেখতে পায়। বুঝতে পারে যাতে ও শুয়ে আছে সেটা কোনো টাইলস নয়, তীব্রের বুক। ব্যাপারটা চিন্তা করে যেন তুরের মাথায় যেন বাজ পড়ে। ও এবার পুরোপুরি খেয়াল নিয়ে নিজেকে দেখে, একই চাদরের নিচে ও তীব্রের খালি বুকের উপর শুয়ে আছে। বুঝতে বাকি থাকে না কি হয়েছে। দ্রুত নিজেকে ছাড়িয়ে উঠতে চায়, কিন্তু ঘুমের মাঝে বিরক্ত হয়ে তীব্র তুরকে বুক থেকে ফেলে ওপাশ ফিরে শক্ত করে জড়িয়ে ধরে। এটা দেখে তুরের রাগের মাত্রা যেন কয়েক ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। থার্মোমিটারের পারদ যেমন গরম পেলে লাফিয়ে ওঠে, ও তেমনই নিজের হাই ভোল্টেজ রাগটাকে কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে ওঠে। হঠাৎ এমন চিৎকার সহ্য করতে না পেরে তীব্র ওর মুখ চিপে ধরে উঠে বসে। বেশ বিরক্তির সুরেই বলে, সমস্যা কি তোমার? সারাটা রাত জ্বালিয়ে শান্তি হয়নি? এখন সকাল নয় যে কাকের মতো চেঁচাচ্ছ। তোর রেগে ওকে ধাক্কা দিতেই তীব্রর বসা থেকে শুয়ে পড়ে, আর তোর ওর গলা চিপে ধরে। আরে কি করছো? আপনার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? কেন করলেন এমনটা? প্রচণ্ড জোরে চেঁচিয়ে জিজ্ঞেস করে। তীব্র তৎক্ষণাৎ ওকে সরিয়ে উঠে বসে, হাঁপিয়ে বলতে থাকে, ঠিক এই কারণে মেজাজ গরম হয়। কাল আমি নই, তুমি আমাকে টাচ করেছিলে। কি জ্বালানটাই না জ্বালালে। উফ। একদম বাজে বকবেন না। আমি আপনাকে জোর করেছি? খোঁজে বাচ্চা আপনি। আমি বলেছি, আপনি শুনেছেন। আমি জোর করেছি, তাই নিজেকে সেভ করতে পারিনি। নিজে এসব করে এখন আমাকে। কথাগুলো শুনে হাসিতে ফেটে পড়ে তীব্র। আমাকে তোমার কি মনে হয় বলো তো? আমি তোমার সাথে জোর করেছি? ঠিক তাই। ক্রোধা নলে জ্বলছে তুর, আর তীব্র আবল দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা ভাবছে। তাতে তুরের রাগের মাত্রা আরো বাড়তে লাগলো। এভাবে তাকিয়ে কি দেখছেন? দেখছিলাম, ভাবছি, এটাই ভাবছি, কাল রাতে ভালোবাসছি না কেন, সে কারণে তুমি আমাকে মেরেছো পর্যন্ত। আর সত্যি কাল আমি না, তুমি আমাকে ভালোবেসেছিলে। এটা শুনে তুর নিজের চুল ছিঁড়তে ছিঁড়তে বলে, একদম বাজে বকবেন না। আপনি আমাকে যা বুঝাবেন আমাকে তাই বুঝতে হবে। আমাকে অবুঝ বাচ্চা পেয়েছেন? কথাটা শুনে চরম বিস্ময়ের ভাব মুখে ফুটিয়ে তুলে নিজের হাত দিয়ে মুখ ঢেকে বলে, তুমি আর বাচ্চা? এতদিন ভাবতাম তুমি ছেলে মানুষ, কিন্তু এখন সেই ধারণাও নেই। কাল যে করেছো আমার সাথে। একদম মিথ্যে বলবেন না। তীব্র মুখে বিরক্তি রেশ ফুটিয়ে বলল, বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও, দেখাচ্ছে। তারপর কিছু একটা নিতেই বিছানা ছেড়ে উঠল। তুরের দিকে তাকিয়ে প্রচণ্ড রাগ ফুটিয়ে বলল, আমি জানতাম তুমি এমনটাই বলবে, তাই সাক্ষী প্রমাণ সব রেডি করে রেখেছি। তীব্র কাজ করে না। বলে মোবাইলটা তুরের সামনে ধরে। নিজে দেখো, আমি ভালোবাসতে চেয়েছি নাকি তুমি? মোবাইলের স্ক্রিনে দৃষ্টি দিতেই দূর দেখেও নেশাগ্রস্ত অবস্থায় ওকে ভালোবাসতে বলেছে। তারপর নিজেই তীব্রের কপালে চুমু দিচ্ছে। নিজের এমন কাজে ও বেশ লজ্জা পেল, আর তার চেয়েও বেশি রাগ লাগলো তীব্রের উপর। ও রেগে তীব্রের মোবাইল নিতে ধরলেই তীব্রতা সরিয়ে নেয়। হুম, বোকা পাখি সেটি হচ্ছে না। এটা তো তোমাকে দিতে পারছি না। ওটা এক্ষুনি দিন বলছি। ভ্রু কুচকাই তীব্র।
কেন, পুরোটা ফুটেজ দেখার ইচ্ছে হচ্ছে? দেখুন। এইটুকু বয়সে তোমার জন্য আর কত কিছু দেখতে হবে আমার। উফ। হাঁফ ছেড়ে এটা শুনে তোর চেঁচিয়ে বলে, আমি না হয় নেশা ছিলাম, তাই এমন করেছি। আপনি কেন? তীব্র ওর কথায় আকাশ থেকে পড়ার রিয়াকশন দেয়। আমি কেন তোমাকে বাধা দেব? যার ভালোবাসা মানে যে বউয়ের ভালোবাসা পাওয়ার জন্য আমি 7 বছর ছটফট করেছি, সে কাল রাতে নিজে থেকে আমাকে ভালোবাসতে বলেছে, আর আমি তাকে ফিরে দেব? বোকা নাকি তুমি? তীব্র, 1 মিনিট। আচ্ছা, নেশা ছিল মানে? মানে নেশা থাকলে কি তুমি সবসময় এমন করো? তোর অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। তীব্র তাতে চুপ। সরি, একটু বেশি বলে ফেলেছে। বাই দ্য ওয়ে, তুমি এতটা রোমান্টিক হতে পারো আমি ভাবতেও পারিনি। তীব্র, আপনি মোবাইলটা আমাকে দিন। তীব্রের কাছ থেকে মোবাইলটা নেওয়ার জন্য জবরদস্তি শুরু করে, কিন্তু লম্বা হাতের কারণে নাগাল পাচ্ছে না। এক পর্যায়ে নিজের বাহু বন্ধনে আবদ্ধ করে তীব্র। মোবাইলটা দিবেন কি না? তুরের কোনো খেয়াল নেই, তীব্র ওকে ধরে রেখেছে। তাই তীব্র বলে ওঠে, কোনটা ছাড়বো, মোবাইলটাকে নাকি তোমাকে? এই এই, যে কোনো একটাই। এবার তুরের খেয়াল আসে। আমাকে ছাড়ুন। তাহলে কিন্তু মোবাইল পাবে না, রাজি আছো? কিছুটা শান্ত হয় তুর, তারপর তীব্রের চোখে চোখ দিয়ে বলে, ঠিক আছে, তাহলে মোবাইলটা দিন। স্মার্ট উত্তর। মোবাইল পরে না দিলেও পরে তো ছেড়ে দিতেই হবে, তাই না? আচ্ছা, যখন বলেছি তার মানে মোবাইল তো দিতে হবে। তবে মনে রাখো, মোবাইল দিলে কিন্তু তোমাকে সহজে ছাড়বো না, রাজি আছো? তোর ক্রোধান্বিত চোখে তাকিয়ে আছে, কিন্তু ওর মোবাইলটা চাই। তীব্র কতক্ষণ আর ওকে জড়িয়ে ধরে থাকবে? ছাড়তে তো হবেই। তাই অ্যাটিটিউডের সাথে বলে দিল, ওকে, ডান। ঠোঁটের ক্ষণে তুরের গায়ে জ্বালা ধরানোর বাঁকা হাসি ফুটিয়ে তুলল। ভালো করেই বুঝতে পারছে মোবাইলটা ওর হাতে দিলে তার দফা রফা করতে চাইবে। কিন্তু কি, সো মুখে হাসি রেখে তুরকে মোবাইলটা দিল। হাতে মোবাইল পেয়ে তুরের মুখে দাম্ভিক হাসি দৃশ্যমান হলো, চোখের চাহনিতে তা প্রকাশ করল। কিন্তু পর মুহূর্তে তার প্রত্যুত্তর হিসেবে তীব্র রহস্যময় হাসি দেয়, যার কারণ উদ্ধার করতে ব্যর্থ হলেও পরক্ষণেই তা স্পষ্ট হলো তুরের সামনে। কারণ মোবাইল লক করা, যা তীব্র ছাড়া কেউ খুলতে পারবে না। রেগে যাই তুর, প্রচণ্ড বেগে ছুঁড়ে মারি মোবাইলটা। কিন্তু কি লাভ, মোবাইল মশাই ভাঙার নাম নিল না। কিন্তু তুরেরই বোকামি দেখে তীব্র হাসিতে গড়াগড়ি খাচ্ছে। তোর এবার রেগে, প্রচণ্ড রেগে বলে, ছাড়ুন আমাকে। নিজেকে ছাড়াতে চাইলে আরো শক্ত করে আঁকড়ে ধরে তীব্র ওকে। সেটা তো হচ্ছে না, তুমি বলেছিলে। ছাড়ুন, ফ্রেশ হতে যাব। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল তুর। তা দেখে বাঁকা হেসে বলল, এখন কি করবে? আজ তো তোমার বিয়ে নয় যে তোমাকে তাড়াতাড়ি উঠতে হবে। তোর কঠোর চোখে ওর দিকে তাকায়। আপনি ছাড়বেন কি না? তীব্র শান্ত চোখে ওর দিকে তাকিয়ে অ্যাটিটিউডের সাথে বলে, না, ছাড়বো না। তবে যদি আমার সাথে রাজি হও তবে ভেবে দেখতে পারি। কখনোই না। ভেবে দেখো, অলরেডি 11টা বাজে আর এখনো তুমি আমার সাথে আছো। ব্যাপারটা কি ভালো দেখায়? তাছাড়া দরজা কয়েকবার নক পড়েছে, কিন্তু তোমার জন্য যেতে পারেনি। যেভাবে জড়িয়েছিলে। আপনি? রিল্যাক্স দূর, আমি শুধু আমার কথা বলেছি। আমার শর্ত মানবে কিনা, আর যদি না মানো তার জন্য ব্যবস্থা আছে। যে ভিডিও আমার কাছে আছে সেটা। কি সেটা? সবাইকে দেখাবেন? হেসে উঠে তীব্র। ঠিক তাই, কি করবো সেটা পরেই দেখবা। তুমি মূল কথা, তুমি আমার কথা শুনবা। চুপ করে আছে দূর। এটা দেখে তুরের কপালে ঠোঁট ছোঁয়ায় তীব্র, তারপর ওকে ছেড়ে দেয়। যাও, তোমার জন্য সারপ্রাইজ আছে, রেডি হয়ে নাও। তুর প্রচন্ড বিরক্ত তীব্রের উপর। তুরকে ছেড়ে দিতেই ওকে ধাক্কা দিয়ে চলে যায়। এটা দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে দূরের যাবার দিকে। নিজ মনে কিছু একটা ভেবে নেয়, তারপর গিয়ে মোবাইলটা তুলে ভিডিওটা দেখে। 7 মিনিটের ভিডিও। তীব্র হালকা হেসে ওঠে। জানতো তুর এটা নিয়ে কাহিনী করবে। তুরকে তো এতটুকু জানি এই মেয়ে কোনো মতে বশ্যতা স্বীকার করবে না। মনে যতই ভালোবাসা থাকুক না কেন, প্রকাশ তো করবেই না, বরং এই পাগলামি বাড়বে। তোর ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে তীব্র ওভাবেই বসে আছে। তোর কোনো তোয়াক্কা না করে চুল আঁচড়াতে থাকে। হঠাৎ করেই দেখে তীব্র আয়নায় ওর দিকে তাকিয়ে আছে। বেশ অস্বস্তি হচ্ছে দূরের, কিন্তু তবুও এমন একটা ভাব ধরে আছে যেন কিছুই হয়নি। কিছুক্ষণ পর ও যখন নিজের নজর সরালো না তীব্র, তখন বেশ রেগে গেল তোর। কি হলো?
এভাবে তাকিয়ে দেখছেনটা কি? বুঝতে পারছেন না বিরক্ত হচ্ছে আমি? তোমাকে কেমন যেন বউয়ের মতো লাগছে। কথাটা শুনিয়ে দূর আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। কিছুক্ষণ দেখার পর তীব্রকে ভর্ৎসনা করেই বলে, বউ তো আমি তখন ছিলাম যখন আপনি আমাকে বিয়ে করেছেন, আর এখনও আমি আছি যখন আপনি আমাকে ডিভোর্স দিয়েছেন। সো বউয়ের মতো লাগবে তাতে দোষ কি? বউ তো নই। তীব্র চুপ। তা দেখে দূর আবার বলে, ছাড়ুন, বলে কি লাভ? আপনি তো আমাকে প্রথমেই বলে দিয়েছিলেন আমাকে বউয়ের সব কাজ করালেও কোনোদিন বিয়ে করবেন না। তারপরও শুধু নিজেকে শুদ্ধ রাখতে আমাকে না জানিয়ে বিয়ে করেছিলেন, সামাজিকভাবে স্বীকৃতি দিয়েছিলেন, তাই বা কম কিসে? এবারও তীব্র চুপ। হোয়াট এভার, সে যাই হোক, যা চলে গেছে গেছে। কিন্তু একটা কথা আমি বুঝলাম না, কাল এটা কেন করলেন? আই মিন, আপনি তো আমাকে ডিভোর্স দিয়েছিলেন, তাহলে আমি তো ভালো না সেটা তো সবাই জানে, তাহলে আপনি কেন খারাপ হলেন? কথার উত্তর দেওয়ার ইচ্ছে বা মানসিকতা তীব্রে নেই। তাছাড়া তোরকে কিছু বলা বা বোঝানো অপাত্রে দান ছাড়া কিছু না। তাইও কথা না বাড়িয়ে বাথরুমে চলে গেল। তোর ওকে শুনিয়ে বেশ জোরেই বলল, আমি তো ভালো না, কিন্তু এটাও বলতে পারছি না ভালো না ভালো লয়া থাইকো। তাই সরি, কারণ আপনার কপালে ভালো নাই। তীব্র ওর কোনো কথাই গায়ে মাখল না। ও সাবান নিয়ে একটা কালো ট্রাউজার আর ছাই রঙের টি শার্ট পরেই বাইরে আসে। তোয়ার কাছে যায়। তাইনের কথা জিজ্ঞেস করলে জানতে পারে ও তুরের বাবা মায়ের কাছে আছে। তারপর ও ডাইনিংয়ে যায়। আজ রাতেই বিয়ে। বাইরে তার তোড়জোড় চলছে। তীব্র খাবার টেবিলে যায়। অনেক বেলা হয়েছে, এমনি তেমন খাওয়া হয়নি, খিদে পেয়েছে। ও টেবিলে বসতে তায়ান এসে ওর পাশে বসে। সার্ভেন্টরা তীব্রকে খাবার দেয় আর তায়ানকে তোয়া এসে চা দেয়। তায়ান কোনো কথা না বলে চা খেতে খেতে পেপার দেখছে। তবে ব্যাপারটা তীব্রের কাছে ঠিক লাগছে না, কারণ দুজনেই মুখ টিপে হাসছে। তখনই সেখানে আগমন ঘটে দূরের। ও ঝড়ের বেগে এসেই বলে, আমার ক্ষুধা পেয়েছে, খেতে দাও। তোয়া ওর এহেন আচরণে বিরক্তির শ্বাস ছেড়ে সার্ভেন্টের খাবার দিতে ইশারা করে। তীব্র মাথা নিচু করে খাচ্ছে। কিছুক্ষণ পর ঋদ্ধ আসে। স্যার, আজকে আপনি এত বেলা করে ঘুম থেকে উঠলেন যে? আমি তো ভেবেছি আমার বিয়ের আগে আপনার দেখা পাবো না। কথাটা শুনে তীব্রের মস্তক উঠে গেল। তায়ান আর তোয়া শব্দ করেই হাসল। কিন্তু তীব্র ওদের দিকে দেখতেই দেখে দুজনে নিজেদের কাছে ব্যস্ত হয়ে হাসছে, যেন ঋদ্ধ কি বলছে শুনতে পায়নি। নিজেদের কোনো কারণে হাসছে। আর তোরকে দেখেও রাগ লাগলো। তোর কিছু হয়নি এমন ভাব নিয়ে খাচ্ছে। তাই ও ক্রোধান্বিত চোখে ঋদ্ধর দিকে তাকায়। ঋদ্ধের চোখে চোখ পড়তে ও বলে ওঠে, স্যার, আপনার ডান থুতনিতে কি হয়েছে? কথাটা শুনে তীব্র সচকিত হয়ে সেখানে হাত দেয়। ব্যথার অনুভব হয়। এবার তায়ান আর তোয়ার হাসার ব্যাপারটা স্পষ্ট হয়, কিন্তু তুরের কোনো খেয়াল নেই। ঋদ্ধ ওকে আবার জিজ্ঞেস করে, কি হলো স্যার? তীব্র বুঝতেই পারছে ঋদ্ধ হাসি মুখে ওর জান কবচ করার ফন্দি এঁটেছে। কিন্তু ঋদ্ধকে এখন কিছু বলা মানে ওকে ফোড়ন কাটার সুযোগ করে দেওয়া। তবুও তীব্র আরেকটা ব্যাপার চিন্তা করে বলল, আসলে কাল অনেকদিন পর জঙ্গলি বিলের কবলে পড়েছি, তো তাই আর ছাড়া পেলাম না। কথা আছে না, অতিরিক্ত কোনো কিছু ভালো না, তাই ভালোবাসার ওভারডোজ দিয়ে অবস্থা। আর কিছু শুনবে? কথাটা শুনিয়ে সবার হাসিতে নাজেহাল অবস্থা। আর দূর এতক্ষণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকলেও এবার খাবার গলা থেকে নামতে পারল না। মস্তকে উঠে গেছে খাবার। তোয়া দ্রুত পানি এগিয়ে দেয়। পানিটা খেয়ে দূর রাগে কটমট করতে থাকে। তা দেখে তোয়া বলে, কি রে তুই এত তাড়াতাড়ি? তোর ঘুম ভেঙে গেল? তুই কি শুনতে চাইছিস বলতো? ভ্রু কুচকে। না না, কিছু না। আলতো হেসে। এটা দেখে তোর কঠোর কণ্ঠে বলল, ভুলে যাস না ওনার সাথে আমার ডিভোর্স হয়েছে, তাই উল্টাপাল্টা ভাবা বন্ধ কর। এটা শুনে ঋদ্ধ সন্দিহান হয়ে বলে, সত্যি স্যার, আপনি ডিভোর্স দেওয়া বিড়ালের আঁচড় খেলেন? আবার হাসি রোল পড়ে গেল। তাতে তোয়া বলে উঠল, ভাইয়া ডিভোর্স দিয়েছেন তাতে কি? আপনাদের বিয়ে একটা সই দিয়ে হয়েছিল, সইয়ে শেষ। এখন আবার ঋদ্ধের সাথে বিয়ে করে নিলেই তো হয়। ঋদ্ধের সাথে বিয়ে করবে মানে? আমি কি? ঋদ্ধ, সরি স্যার। খিকখিক করে গলা পরিষ্কার করে। এবার তীব্র তুরের দিকে তাকায়। তারপর বলে, তোর বিয়ে করবে আমায়? কথাটা শুনিয়ে তুরের হাতের চামচ পড়ে যায়। তীক্ষ্ণ নজরে ওর দিকে তাকায়। তোর কিছু না বলেই টেবিল থেকে উঠে চলে যায়। তীব্র নিজেও ওর পিছে যায়। তোর ওখান থেকে বেরিয়ে গেলেই তীব্র ওর হাত ধরে।
আমার হাত ছাড়ুন তীব্র, না হলে আমি কিন্তু। তীব্র ওকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। তুরের দুবাহু ধরে বলে, এখন এমন করতে হবে তোমাকে? আর কত? অনেক তো হলো। এবার কি স্বাভাবিক হতে পারি না? আমার জন্য না হলেও নিজের জন্য। এটা তুমি ভালো করেই জানো। আমি তোমাকে যত টানা চাই তার চেয়ে বেশি তুমি আমাকে চাও। তুর নিশ্চুপ। প্লিজ তোর চুপ করে থেকো না। আপনার সত্যি মনে হয় যা হয়েছে তারপরও আপনি ওকে বিয়ে করতে চাননি? আমার সাথে এত কিছু করলেন, আবার যখন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, এখন আবার ফিরে এসে নতুন গান শুরু করেছেন। আর কি চাই আপনার? তুমি ভুলে কেন যাচ্ছ? আমি কিন্তু 6 বছর আগে তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, তখন তুমি পালিয়ে গেছো। তারপর তোমার বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তুমি আর ছেড়ে যাওয়ার কথা। তোমাকে বাধা করেছিলাম, তোমার সুস্থ হওয়ার জন্য দরকার ছিল, কারণ তুমি তখন আমাকে সহ্য করতে পারতে না, তাই যেতে বাধ্য হয়েছিলাম। আর যদি এটা ভাবো তোমাকে ভালোবাসি না, তাহলে এটাই বলতে হবে, তাহলে এত কিছুর পর তোমার কাছে ফিরে আসতাম না। তুর চুপ। আমি বলছি না আমি নির্দোষ, কিন্তু সব কিছুর দোষীও নই, তাই আমাকে সব দোষ দেওয়া বন্ধ করো। ডিভোর্স তো দিয়েছিলেন। তীব্রের দিকে তাকিয়ে, কি হলো, ডিভোর্স দিয়েছিলেন তো? আর তারপরে বিয়ের কোনো মূল্য থাকে না, আর বিয়ে করলে সেটা অবৈধ হয়। যদি সত্যি বলি, কাল রাতে নেশায় কী করেছি জানি না, কিন্তু এটা জানি যা করেছি তার নজরে পাপ ছিল, তখনও ছিল, আর কাল রাতও। বলেই তীব্রকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু তীব্র ছাড়ে না, আরো শক্ত করে ধরে ওকে। যদি জানতে পারো তার পাপ ছিল না, তাহলে বিয়ে করতে রাজি হবে? অবাক হয়ে তাকায় তীব্রের দিকে। মানে? মানে পরে জানবে। তোমাকে বলেছিলাম না তোমাকে দামে কিছু দিতে চাই। আনমনি মাথা নাড়াই তুর। তীব্র ওর হাতে চুমু দিয়ে বলে, সে জিনিস আমি তোমাকে দেব, কিন্তু একটা শর্তে। যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি হও তো। যদি বলি আমি চাই না? সেটা দেখার পর যদি তোমার চাইতে মন না চায়, তবে বিয়ে করতে হবে না। আর যদি ভালো লাগে তাহলে মনে রেখো, আমাকে বিয়ে না করে তাকে ছুতেও পারবে না। কিছুক্ষণ ভেবে নিল তুর। ঠিক আছে, তাই হবে। হুম, এভাবে হবে না। তুরকে দেয়ালের সাথে মিশিয়ে বলে ওর হাতটা তীব্রের বুকে ধরে। তোর বুঝতে পারে না কি করতে চাইছে তীব্র। তখন তীব্র ওর দিকে তাকিয়ে বলে, আমাকে ছুঁয়ে তোমাকে কথা দিতে হবে। যদি তা তোমার প্রয়োজন হয় তো তোমাকে আমায় বিয়ে করতে হবে, এবং আমার অনুমতি নিয়েই তা স্পর্শ করতে হবে। তোর এবার বেশ ঘাবড়ে গেল। তীব্র এতটা জোর দিয়ে কিভাবে বলেছে ওকে ছুঁয়ে কথা দিতে হবে? এমনি এমনি তীব্র এমনটা বলবে না। কি হলো তোর? আমাকে ছুঁয়ে কথা দিতে ভয় হচ্ছে? তোর এবার নিজেকে শক্ত করে নেয়, তারপর বলে, আপনার কাছে এমন কিছুই নেই যা আমি চাইতে পারি। আলতো হাসল তীব্র। হুম, শুধু তুমি ছাড়া সে যাই হোক। ওর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, যা দিতে চাই তা তখনই পাবে যখন আমাকে চাইবে। বলেই দূরের গালে একটা চুমু দেয়। আকস্মিক তীব্রের এই কাণ্ডে ভীত হয়ে পড়েও তীব্রকে সরাতে চায়, কিন্তু কি মনে করে ধাক্কা দিতে গিয়েও আঁকড়ে ধরে। তীব্র ঠোঁটের কোণে হাসি তুলে ওর চুল কানে গুজে দেয়, চলে যায় কোথাও। তারপর তীব্রের সাথে ওর আর দেখা হয় না। তীব্র যাওয়ার পর দূর তীব্রের রুমে গিয়ে বসে থাকে দরজা বন্ধ করে, আর ভাবতে থাকে কি এমন দিতে চাইছে ও। তীব্রের কথায় স্পষ্ট ধারণা পাচ্ছে এমন কিছুর কথা বলছে যা দূর পেতে চাইবে, কিন্তু এমন কি হতে পারে বুঝতে পারে না ও। তোর ভাবতে ভাবতে বিছানায় শুয়ে পড়ে। তখনই খেয়াল হয় কাল রাতে এখানেই তীব্রের বুকে ছিল। সারা জীবন যদি থাকে খুব বেশি খারাপ হবে, হয়তো না, কিন্তু অভিমান তা যে চেয়েও কাছে যেতে দিচ্ছে না। পরক্ষণে তোর আবার ভাবল, অভিমানের দেওয়ালও কি পেরেছে তীব্রের কাছে যাওয়া আটকাতে, নাকি তীব্রকে কাছে আসতে বাধা দিতে পারছে? বরং না চাইতেও বাধ্য হচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেল নিজেও জানে না। তুরের ঘুম ভাঙতে উঠে বসে, আশেপাশে দেখে ঘড়ির দিকে চোখ যায়, 4টা বাজে। অনেকক্ষণ ঘুমিয়েছে, তাই ও ফ্রেশ হয়ে আসে। তখনই খেয়াল করে সামনে একটা লেহেঙ্গা, ক্রিম কালারের, একদম নর্মাল বিয়ে বাড়ি, তাই ও কিছু না ভেবে পরে নেয়। কোনো রকম সাজ ছাড়া চুলগুলোই ফ্রেশ বেনি করে বেরিয়ে যায় বিয়ের স্টেজের দিকে। সন্ধ্যার পর বিয়ের অনুষ্ঠান, তাই সবাই ব্যস্ত। তোর সেদিক থেকে কাল রাতের পিচ্ছি ছেলেটার সাথে যেদিকে ছিল সেই দিকে যায়। ওই দিকটা নির্জন। তখনই মনে পড়ে ওই পিচ্ছির নামটাই জানা হলো না। পরক্ষণেই ভাবলেও কিভাবে জানবে? পিচ্ছিটা যখনই এসেছে তখনই কোনো না কোনো ঝামেলা হয়েছে। আর কাল রাতে ও নেশার জন্য যে অবস্থা ছিল তাতে
কালকে ডিপ্রেশন বেশি ছিল বিধায় এমন করেছে। আজকে হয়তো ততটা হবে না ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল। ও গিয়ে সে বেঞ্চে বসলো। কিছুক্ষণ নীরবে শান্ত চোখে তাকিয়ে রইল সামনের দিকে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর কারো ডাক শুনতে পায়। এই যে তালপাতা সিপাহী, কি ভাবছো? তোর আওয়াজের উৎসের দিকে তাকাতেই সে পিচ্ছিকে আবিষ্কার করে। অজান্তে স্মিত হাসেও। তায়ান এসে ওর পাশে পা দুলিয়ে হাসে। কাল তোমার সাথে এখানে ঘুমিয়েছিলাম, আর উঠে দেখি হৃদ আঙ্কেলের কাছে ঘুমিয়েছি। ওকে জিজ্ঞেস করলাম, উনি বলল পাপা মাম্মাকে আনতে গেছে। আমি তো পাপাকে তোমার কথা বলেছি, আর পাপা বলেছে তোমাকে ওনার পছন্দ হয়েছে, আর তোমাকে আমার মাম্মাম বানাবে। তারপর কিছুক্ষণ চুপ থেকে আবার বলে ওঠে তায়ান। তাহলে তো কাল পাপা তোমাকে আনতে গিয়েছিল, এখন বলো পাপা কই? ওর কথায় সচকিত হয় দূর। বিস্মিত দৃষ্টিতে বিচ্ছি ছেলেটার দিকে তাকায়। কি হলো? পাপা তো বলেছিল তোমাকে মাম্মাম বানাবে, তোমাকে বিয়ে করবে। তুমি কি আমার মাম্মাম হবে না? তোর কি বলবে বুঝতে পারছে না। বাচ্চাটাকে যে বোঝানো সম্ভব না। মাম্মাম করে পাগল হয়ে গেছে। কি হলো বলো? তোরের হাত ছাকিয়ে। তোর কি করবে বুঝতে পারছে না। শোন তুই, কিন্তু তায়ান কোনো কথাই শুনছে না। তাই তোর রেখেই ওকে একটা ধমক দিল। আয় ছেলে চুপ। তায়ান কিছুটা ঘাবড়ে যায়। এবার তোর রাগে মুখ করে বলে, আগে যা বলছি তার উত্তর দে, পরে ভাববো তোর মা হব নাকি তোর বাবার বউ। হলে তো দুটোই হতে হবে। পাপাই তো বলল বিয়ে করে মা এনে দেবে। তুরের দিকে তাকিয়ে সন্দিহান দৃষ্টিতে। এবার তুরের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। তুই যদি আরেকবার বলিস। তখনই তোর মনে মনে ভাবলো, এই ছেলেকে এইভাবে বললে হবে না। তাইও শান্ত হয়েই বলল, আচ্ছা ঠিক আছে, আগে তোর সম্পর্কে আমাকে বল। তোর যেমন আমাকে পছন্দ হয়েছে, আমাকেও তো তোদের পছন্দ হতে হবে। তাহলে মাম্মাম হবে। ভেবে দেখব। আচ্ছা বলো, কি জানতে চাও? গুড। আগে তোর নাম বল। তোর বাবাকে, তোর মা। ওর নাম তাইয়ান, তাইয়ান সুব্রত রায়হান, সন অফ ডক্টর রায়হান, যাকে তুমি তীব্র নামে চেনো। আর মা হিসেবে তোমাকেই চাই। কথাগুলো শুনে যেন তোর স্তব্ধ হয়ে গেল। আওয়াজদাতার দিকে তাকানোর সাহস পেল না। তায়ানের দিকে তাকিয়ে রইল। তায়ান আওয়াজদাতাকে দেখে হাসছে। হঠাৎ ওর সামনে থেকে দৌড়ে তায়ান পাপাই বলে তার কাছে গেল। কিন্তু তোর এখনো সেদিকে তাকায়নি। তোরের কাছে নিজেকে হালকা মনে হচ্ছে। হাত পা ঈষৎ কাঁপছে। তীব্র তায়ানকে কোলে নিয়ে ওর কাছে যায়। তায়ান কোলে বসে অভিমানী সুরে বলে, পাপাই কাল তুমি কোথায় ছিলে? তীব্র ছেলের দিকে তাকিয়ে আলতো হাসে। ওর গালে চুমু দেয়। তারপর বলে, তোমার মাম্মামকে বিয়ের জন্য রাজি করতে। তবে স্থূর, আমার সন্তান আপনাকে নিজের মা হিসেবে চুজ করেছে, আর আপনি ওর বায়োলজিক্যাল মাদার হওয়ার কারণে আমি আপনাকে বিয়ে করতে চাচ্ছি। এখন তো সব জানলেন। আর আমার কথা অনুযায়ী আপনার যদি নিজ গর্ভে ধারণকৃত সন্তানের মা হতে চান, তাহলে আমাদের শর্ত মোতাবেক আমাকে বিয়ে করতে হবে। বাকিটা আপনার উপর। নাহলে কিন্তু ছুঁয়ে দেখতে পারবেন না। আমাকে ছুঁয়ে কথা দিয়েছেন আপনি। তোর নিশ্চুপ। এখনো ওর মস্তিষ্ক ব্যাপারটা বুঝতেই পারেনি। সব কথাগুলো কেমন জানি লাগছে ওর। শুধু এটাই বুঝতে পারছে, কি বলছে তীব্র এসব। তায়ান ওর গর্ভের সন্তান। কিন্তু তা কিভাবে সম্ভব? তাহলে কি ওর সন্তান মারা যায়নি? তায়ান সেই সন্তান। তোর যন্ত্র মানবের ভঙ্গিমায় উঠে দাঁড়িয়ে একবার তায়ানের দিকে, আরেকবার তীব্রের দিকে তাকায়। কথা বলার শক্তি নেই। চোখ দিয়ে নোনা জলের স্রোত গড়িয়ে পড়ছে। বাক্রুদ্ধ হয়ে ইশারায় জানতে চাইছে তীব্র সত্যি বলছে নাকি মিথ্যে। তা দেখে তীব্র পলক ফেলে বুঝিয়ে দেয় ও সত্যি বলছে। তায়ান মানে সুব্রতর ও নিজের সন্তান। মৃত প্রায় কোনো যন্ত্র মানবী দূর, নিস্তেজ হয়ে দাঁড়িয়ে আছে। যেন কোনো সার নেই শরীরে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তোরের পাশে ওর বাবা মা, তোয়ার বাবা মা সহ অনেকেই দাঁড়িয়ে আছে। এখানে এত মানুষ থাকার পরও পুরো পরিবেশটাই স্তব্ধ। কোনো জীবিত মানুষ নেই এখানে। জীবিত মানুষ থাকলেও তারা যেন প্রাণহীন, অচল। কারো মাঝে কিছু বলার কোনো সক্ষমতা নেই। তার সাহসের অভাব নয়, প্রশ্নের উত্তর দানের ব্যর্থতা। তায়ান কিছু বুঝতে পারছে না বিধায় বাবাকে জড়িয়ে দাঁড়িয়ে আছে। ছোট মনের কৌতূহল ধরে রাখতে না পেরে বলে উঠল, পাপা সবাই এভাবে দাঁড়িয়ে আছে কেন? স্তব্ধ এই পরিবেশে তায়ানের এমন কথা শুনে সবার নজর এখন ওর দিকে। নিজেকে এখানের কেন্দ্রবিন্দু হিসেবে আবিষ্কার করে ঘাবড়ে গেল ছোট্ট তায়ান। ভয়ে বাবার পেটে মুখ লুকিয়ে
ফুপিয়ে উঠল। ওর ফুপানোর শব্দে তুর তাকায় ওর দিকে। এক যন্ত্রমানবীর মতো সরল অনুভূতিহীন ভাবে ওর কাছে যায়, হাঁটু গেড়ে ওর সামনে বসে পড়ে তুর। ইফত হাত পা কাঁপছে তুরের, ঠোঁট কামড়ে নিজের কান্নাটাকে আটকানোর চেষ্টা করে হাত বাড়িয়ে দেয় সন্তানকে কাছেই টেনে নিতে। কিন্তু পরক্ষণে মনে পড়ে তীব্রের সেই শর্ত। ওকে ছুঁয়ে কথা দিয়েছে ওর দেওয়া জিনিসটা যদি তুরের পছন্দ হয় তাহলে ওর অনুমতি ছাড়া তাকে স্পর্শ করবে না। শর্ত মোতাবেক ওকে বিয়ে করতে হবে। না, পারবে না ও তায়ানকে স্পর্শ করতে। ও ফুপিয়ে কেঁদে ওঠে, তায়ানের দিক থেকে হাত সরিয়ে নেয়, সেখানেই থম মেরে বসে শব্দ করেই কান্না করে দেয়। তায়ান তুরের এহেন আচরণে আরো বেশি ভীত হয়ে পড়েছে। তুরের দিকে একবার তাকিয়ে আবার তীব্রের পেটে মুখ গুছল। তীব্র ছেলের মাথায় হাত দিল, যা বুঝিয়ে দিচ্ছে ওর পাপা আছে ওর সাথে, ভয় নেই। তোর তায়ানের এরকম ভীত রূপ দেখে অশ্রু ভেজা করুণ চোখে তীব্রের দিকে তাকায়। তীব্র তায়ানের মাথায় হাত বুলাতে বুলাতে তীব্রের চোখে চোখ রাখে। তুরের চোখে অদ্ভুত এক ব্যথার অনুভূতি দেখা পাচ্ছে। তুরের চোখ পানিতে ভরে আছে, একরাশ মান, অভিমান, অসহায়তা ফুটে উঠেছে। তায়ান এবার পাপাই বলে প্রায় কান্না করে দিল। ছেলের ভয়ার্থ কণ্ঠের কান্নায় তীব্র তায়ানের দিকে তাকায়, হাঁটু গেড়ে ছেলের সামনে বসে পড়ে। তায়ানের ছোট ছোট দুটোর হাত নিজের হাতে আবদ্ধ করে হাতে চুমু খেয়ে বলে, তোমার মাম্মাও তোমাকে পেয়ে অনেক খুশি, তাই তাদের মাম্মা আর পাপায়ের সাথে কথা বলবে যাতে তোমার কাছে থাকতে পারে। কিন্তু পাপা, ভেজা কণ্ঠে। কিছু না বাবা, তুমি যেমন কিছু করলে পাপাইকে বলো। তোমার মাম্মামকে তার মাম্মা পাপাকে বলতে হবে, তাই না? মাথা নাড়াই তায়ান। তাহলে এখন তুমি এখান থেকে যাও, বড়দের কথাই তোমার থাকতে হবে না। তায়ান একবার তুরের দিকে তাকায়, মাটিতে ওর পাশে বসে কাঁদছে। এটা দেখে তায়ান তীব্রকে ছাড়িয়ে তুরের কাছে যায়। তুরকে কাঁদতে দেখেও কান্না ভেজা কণ্ঠে জানতে চাই, তুমি কাঁদছো কেন? তুর তায়ানের দিকে একবার দৃষ্টি দিয়ে আবার নজর নামিয়ে নেয়। গায়ে থাকা লেহেঙ্গা শক্ত করে ধরে ঠোঁট কামড়ে নিজের কান্না থামাতে চায়। তীব্র ঋদ্ধকে ইশারা করতেও তায়ানকে নিয়ে যাওয়ার জন্য আসে। হ্যাঁ চ্যাম, চলুন আমার সাথে, আমার বিয়ে অনেক কাজ বাকি আছে আপনার। বলে তায়ানকে কোলে তুলে নেয়। তায়ানকে নিয়ে যাওয়ার সময় ও মাটিতে বসে থাকা তুরের কান্না দেখছিল। ঋদ্ধ সেখান থেকে বেরিয়ে ওকে একজন সার্ভেন্টের কাছে দিয়ে আবার রুমে ফিরে আসে। ওদিকে তুর তখনও মেঝেতে বসে কাঁদছে। তা দেখে তীব্রের অপরাধ বোধ কাজ করছে। এমন কিছু না করলেই বোধহয় ভালো হতো। ওকে ছুঁয়ে কথা দিয়েছে, এজন্য তুর কোনো অবস্থাতেই ওর কথা ফেলবে না। ভেবেছিল বিয়ের জন্য রাজি হবে, কিন্তু এতটা সিরিয়াস হয়ে তায়ানকে স্পর্শ করবে না তা হয়তো ভাবেনি। ও গিয়ে মাটি থেকে তুরকে উঠাতে চায়, কিন্তু তুরকে সোজা করে দাঁড় করাতে পারে না, কারণ তুর নিজের শরীরে কোনো ভর রাখেনি। তবুও অনেকটা কষ্ট নিয়ে ও তুরকে উঠালো। তুরকে উঠাতেই তুর সোজাভাবে দাঁড়িয়ে তীব্রের থেকে নিজেকে ছাড়ায়, দুহাত দিয়ে চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। দু একটা নিঃশ্বাস ফেলে চোখ খুলতেই মুখে কঠোর ভাবটা ফুটে ওঠে। তীব্রের দিকে একবার দৃষ্টি দিয়ে পরক্ষণেই তা নিজের বাবা মায়ের দিকে দিল। ধীর পায়ে তাদের কাছে গেল ঠিকই, কিন্তু পাশ কাটিয়ে প্রশ্ন ছুড়ে দিল তোয়ার বাবার দিকে। কাকু, তুমি তো বলেছিলে আমার অসুস্থতার জন্য জন্মের সময় আমার মেয়ে মারা গিয়েছে, তাহলে তাইয়ান কিভাবে আমার ছেলে হয়? সবাই চুপ, কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছে না। যে কয় বছরে তুরের উপর কথা বলার সাহস কেউ দেখায়নি। সবাইকে চুপ দেখে তুর আবার জিজ্ঞেস করলো, কি হলো বলছো না কেন? তাইয়ান আমার সন্তান কিভাবে হলো? এবারও সবাই চুপ। ওদের নীরবতা যেন সহ্য হলো না তুরের। ওর ইচ্ছে করছে সব কিছু শেষ করে দিতে, ধ্বংস করে দিতে, আর করলেও তাই। প্রচণ্ড রেগে ওই রুমে যা ছিল সব ভাঙতে শুরু করলো। আজ আর কেউ ওকে থামানোর সাহস করছে না। তীব্র চুপচাপভাবে দাঁড়িয়ে আছে। ও চায় তোর নিজের সমস্ত প্রশ্নের উত্তর নিজের ফ্যামিলির কাছ থেকে জানো। তোর ভাঙতে ভাঙতে চিৎকার করে বলছে, কি হলো বলছো না কেন? তাইয়ান আমার সন্তান কিভাবে হলো? হয় তীব্র মিথ্যে বলছে, না হয় তোমরা সেদিন মিথ্যে বলেছিলে। আমার মেয়ে যদি মারা যায় তাহলে তাইয়ান কিভাবে আমার ছেলে হলো? তোর প্রচণ্ড রেগে একটা ফুলদানি ওর কাকাইয়ের দিকে ছুড়ে মারে, কিন্তু তা ওনার গায়ে লাগার আগেই তীব্র ধরে নেয়। রেগে যায় তীব্র নিজেও। তোরের কাছ গিয়ে তোরকে ঝাঁকিয়ে বলে, শান্ত হও, তোমার যা জানার তার উত্তর তুমি পাবে, আমি বলবো তোমাকে সব। তীব্রের এমন কথায় সবাই বেশ ঘাবড়ে গেল। তুর্কে সবকিছু সত্যি বলা মানেও একটা দক্ষ যোগ্য বাধাবে। তাছাড়া ওনারা যা ভুল করেছে তার জন্য শাস্তিও কম পায়নি। তুর সুস্থ হওয়ার পর থেকে কাউকে শাস্তিতে থাকতে দেয়নি। কি না সহ্য করতে হয়েছে মেয়েটার জন্য। মানুষের কটু কথা, অপমান, ব্যঙ্গ, অনেক কিছু। আর ওনাদের বা দোষ কি?
ওনারা যা করেছেন তা তুরের ভালোর জন্যই করেছেন। ওনারা ভেবেছিল যেহেতু তীব্র আর মেয়ে না হওয়ার জন্য দূর এমন অসুস্থ হয়ে গিয়েছিল, আবার দূরকে সব জানাই তাহলে ফের যদি অসুস্থ হয়ে যায়। তাছাড়া তীব্র তখন দেশে ছিল না, কোথায় ছিল তা কেউ জানতো না। তাইয়ানো নয়, তখন যদি ওর ছেলের কথা বলতো তাহলে ডিপ্রেশনে মেয়েটার অবস্থা আরও খারাপ হয়ে যেত। তাই যেহেতু তুরের প্রেগনেন্সির কথা মনে ছিল কিন্তু বেবি হওয়ার কথা না, তাই ওনারা মূলত তুরের ভালোর জন্যই এটা বলতে বাধ্য হয়েছিল। কিন্তু তা তুরের মা বাবা পারেনি, ওর কাকাই বলেছিল। আর পরিস্থিতি এমন ছিল যে সত্যিটা তুরকে কারো পক্ষেই বলা সম্ভব ছিল না। আর তোয়াই বা কি বলবে? সেদিন তীব্র চলে যাওয়ার পর আর কোনো হদিশ পায়নি ওর। অনেক খুঁজেছে কিন্তু না, তাই বাধ্য হয়েই চুপ থাকতে হয়েছে। তাইয়ানের মৃত্যুর খবর যেমন ও দেয়নি তেমনি তুরকে কিছু বলতেও পারেনি। সবচেয়ে বড় কথা, তাইয়ান ও নিজের সন্তান না হলেও পুরো 6 মাস তাইয়ানের মা হয়েছিল। ও না থাকলে কোনো মতেই তীব্রের পক্ষে ছেলেকে তুরের সান্নিধ্যে দিতে পারতো না। তীব্রের প্রতি এতটা বিদ্বেষ থাকার পর তীব্রের জন্য ও খারাপ হতে পারে না, সেটা চিন্তা করাও বোকামি। আর তুর না বললেও কি চায় সেটা কিভাবে জানতে পারবে? ওনারা যা করেছে সব তুরের ভালোর কথাই ভেবে। এটা কেউ বুঝতে পারেনি। অমৃত সুধার পরিবর্তে তারা বিষ দিয়েছিল। এত কিছুর পর এখন যদি তীব্র তুরকে কিছু বলে তাহলে তুর কখনোই এটা বুঝবে না ওর ভালোর জন্য সব করা হয়েছে, ওর মন রাখতে। বরং যে মেয়েকে এত কষ্ট করে এতদিন সব কিছু সহ্য করেও নিজেদের কাছে রাখতে পেরেছিল, সে এখন সম্পর্ক ছিঁড়ে বেরিয়ে যাবে। তীব্র ওনাদের দিকে তাকালো, সবার মুখে অসহায়ত্বের ছাপ। তীব্র জানে ওনারা ওর সাথে যা করেছে তাতে ওনাদের দোষ দেওয়া যায় না। তুরের যে অবস্থা হয়েছিল ওর জন্য তাতে যে কোনো অভিভাবক তাই করত। আর তুর তো ওনাদের কম জ্বালায়নি। যদি বলা হয় ওনারা শাস্তি পায়নি তাহলে সেটা পাপ হবে। মেয়ের ভালো কথা চিন্তা করতে গিয়ে ওই অবস্থায় ওসব কথা বলেছিল। ফলশ্রুতিতে তুরের ওই উগ্রতা 3 বছর ধরে সবাই সহ্য করেছে। এরপরেও কি আর শাস্তি দেবে? আদৌ কি দেওয়া উচিত হবে? আর ওনাদের কাছ থেকে তীব্র যে ব্যবহার পেয়েছে তা ওর নিজের প্রাপ্য ছিল। এসব কথা বিবেচনা করেই তীব্র আবারও সে একই কাজ করে, সব দায় নিজের উপর নিতে যায়। কি হলো তীব্র, চুপ করে আছেন কেন বলুন? তীব্র চোখ বন্ধ করে তুরের অন্তরালে লম্বা একটা শ্বাস টেনে নেয়। তুরের কাজ শক্ত করে বলতে শুরু করে, তুমি অসুস্থ হওয়ার পর তুমি কিছুতেই প্রেগনেন্সি মেনে নিতে পারছিলে না। তখন তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য মেয়ের কথা বলা হয়েছে, তাতে তুমি শান্ত হয়ে নিজের খেয়াল রাখো মেয়ের আশায়। কিন্তু একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তোমার মেয়ে নয়, ছেলে হয় তাইয়ান। তুর তীব্রকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, তাহলে আমাকে আমার ছেলের কাছ থেকে কেন দূর করলেন? তো নিজেকে ছাড়ানোর আগেই তীব্র ওকে আরো শক্ত করে আঁকড়ে অসহায় কণ্ঠে বলে, প্লিজ তোর আগে আমার পুরো কথাটা শোনো প্লিজ। কিছুটা শান্ত হয় তুর। তীব্র আবারও বলা শুরু করে, তুমি এখন ছেলের জন্য খুশি হলো, তখন ছিল না। বিস্ময় নিয়ে তাকায় তীব্রের দিকে। তীব্র আবারও বলে, তুমি তাইয়ানকে মেনে নিতে পারোনি, উপরন্তু তুমি তাইয়ানকে মারার পর্যন্ত চেষ্টা করেছিলে, প্রায় কয়েকবার। না। বিস্ময় নিয়ে মাথা নাড়াই তুর, কিন্তু তীব্র বিনা বাক্যে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে ও সত্যি বলছে, সত্যি তুর এমনটা করেছে। আমি বিশ্বাস করি না। আমি কি করে আমার নিজের সন্তানকে? এটাই সত্যি তোর, তুমি তাইয়ানকে ফিডারিং পর্যন্ত করাতে চাওনি, শুধুমাত্র তোয়া জোর করে তোমাকে দিয়ে তাইয়ানকে খাওয়াতো। কিন্তু তোর নির্বাক। কিছুক্ষণ চুপ থেকে তীব্র আবার বলা শুরু করে, কিন্তু 6 মাসের মাথায় তোমার পাগলামি আরও বাড়তে থাকে। তখন আমার সিনিয়র ডক্টর আমাকে তোমার থেকে দূরে থাকতে বলেন, যেহেতু তাইয়ানকে সহ্য করতে পারো না আর ওর 6 মাস হয়ে গিয়েছিল, তাই আমি ওকে নিজের সাথে নিয়ে যাই, নাহলে তোমাকে সুস্থ করা যেত না। তোর নিস্তেজ কণ্ঠে মৃত চাহনিতে নিজের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, তাহলে আমার সুস্থ হওয়ার পর কেন আসেননি? ওনারা কেন আমাকে তাইয়ানের কথা বলেনি? তোমার যে অবস্থা হয়েছিল তাইয়ানের জন্য, তাতে ওকে ভুলে যাওয়ার পর তোমাকে ওর কথা বললে তুমি আবার অসুস্থ হয়ে যেতে পারো। তাছাড়া আমি তখন দেশে ছিলাম না। এমন অবস্থায় যদি বাচ্চার কথা তোমাকে বলতো তাহলে তোমার আবার অসুস্থ হওয়ার চান্স ছিল। তাই ও, তার মানে এবারও আপনি দোষী? আপনি তাই আমার ছেলের থেকে আমাকে দূরে রাখার জন্য? প্রচণ্ড চেঁচিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। ওনারা কিছু বলতে যাবে তার আগেই ইশারায় ওনাদের কিছু না বলার জন্য নিষেধ করে দিল। তীব্র ওর সাথে কথা বলতে চেয়েছে, সব কিছু জানাতে চেয়েছে, কিন্তু ওনারা সেটা করতে নিষেধ করেছে। এটা তীব্র গোপন করে গেল আর সবাইকে বেরিয়ে যাওয়ার জন্য ইশারা করে।
তীব্রের ইশারায় সবাই দ্রুত স্থান ত্যাগ করে। ওনারা চলে যাওয়া মাত্রই তীব্র গিয়ে দূরের হাত ধরে মাটিতে বসে পড়ে। অপরাধীর চোখে ওর দিকে তাকিয়ে নজর আবার নামিয়ে নেয়, যেন ওই চোখে দৃষ্টি রাখার ক্ষমতা নেই ওর। তুর পাথরের মূর্তি নেই দাঁড়িয়ে আছে। যতবার তীব্রকে কাছে টেনে নেওয়ার কথা ভাবে ততবার তীব্র ওকে বাধা দেয়। তীব্র ওর হাতটা নিজের গালে নিয়ে বলে, নিজের হয়ে তোমাকে কোনো সাফাই আমি দেবো না তোর, কিন্তু তবুও নিজের সপক্ষে শুধু এটুকুই বলবো যে পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল তোমাকে ছেড়ে যেতে। আর তোমার সুস্থ হওয়ার কথা জানার পর আমি দেশে ফিরে আসতে চেয়েছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণ তাইয়ানের তখন খুব খারাপ অবস্থা ছিল। প্রায় 1 বছরের মাথাও সুস্থ হয়। তুরের হাত ওর গালে থাকার কারণে তীব্রের চোখের পানিগুলো তুরের হাতে পড়েছে। তুর ওর কথাগুলো শুনে এবার নিচে থাকা তীব্রের দিক তাকিয়ে অনুভূতিহীন যন্ত্র মানবীর মতো জানতে চায়, তারপর কেন ফিরে আসলেন না তীব্র? তখন ফিরে আসলেও তো আমার জীবনের কিছুটা সময় নষ্ট হওয়া থেকে বেঁচে যেত। ওর এই কথাই তীব্র চোখ তুলে ওর দিকে তাকায়। বসা থেকে দাঁড়িয়ে তুরের চোখে চোখ রেখে বলে, অভিমানী তুমি একা ছিল না তোর, আমিও ছিলাম। তাহলে এখন কেন এসেছেন? এখন কি অভিমান নেই? মাথা নাড়িয়ে সম্মতি জানাই তীব্র। তখনও ছিল, এখনও আছে, কিন্তু তা ভালোবাসার চেয়ে বেশি নয়। তুমি তো বলেছিলে তোরকে ছাড়া তীব্রের চলবে না, তাহলে অভিমান জমিয়ে রাখি কিভাবে? আমি আসতে চাই না, নিজের কাছে হেরে বাধ্য হয়েছে ফিরতে। নিশ্চুপ তুর। আমাকে ক্ষমা করে দাও তোর। অনুশোচনায় সুরে ধীর গলায় প্রত্যুত্তর দেয় তুর। কেন? নিজের অন্যায়ের জন্য নয়, কারণ সেই 6 মাসে তোমার সাথে আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না। তাই তার ক্ষমা চেয়ে তোমার মনের ক্ষতের চিহ্ন রাখতে চায় না। তুমি যদি কোনোদিন নিজে থেকে ক্ষমা করতে পারলে, সেদিন নিজেকে অপরাধের বোঝা থেকে মুক্তি ভাববো। তুর এবারও চুপ। আমি ক্ষমা চাইছি তোমাকে শর্ত দেওয়ার জন্য, আমাকে ছুঁয়ে যে কথা দিয়েছ তার জন্য। তবে এবার আর কোনো জোর নয়। আমি চাই না তুমি বাধ্য হয়ে কিছু করো, তাই আমার শর্ত আমি ফেরত নিলাম। কারণ আমি জানি আমার উপর যতই রাগ তোমার থাকুক না কেন, আমার কিছু হোক তা তুমি কল্পনা করতে চাইবে না। তাই তুর ওর দিকে না তাকিয়ে ওর কথা শুনছে। তীব্র ওর কথা শেষ করে চলে যেতে গিয়ে আবার থমকে দাঁড়ায়। তোর আমি তায়ানের কথা দেশে ফিরে তোমাকে বলতাম, কিন্তু পারিনি। তায়ান ছোট থেকে ওর বাপের সাথে বড় হয়েছে, আর ওর ইচ্ছে তীরের মতো ওর মাম্মা পাপায় হবে। তাই আমি চাই না তুমি তায়ানের জন্য দায় পড়ে আমার কাছে থাকো, তাতে আমার সাথে ওর জীবনটাও বিষিয়ে যাবে। তাই আমি আগেই তোমাকে আমার স্ত্রী হিসেবে চেয়েছিলাম, যাতে তোমারও মনে না হয় যা করছে তায়ানের জন্য করছে। এবারও তুর কোনো কথা বলল না। এত কিছুর পর শুধু একটা কথাই বলবো, তায়ানের যতটা তোমায় প্রয়োজন আমারও তোমায় ততটাই প্রয়োজন। তোর ছাড়া তীব্র সত্যি অচল, তবুও বলবো না তুমি বাধ্য হয়ে আমাকে বিয়ে করো, বাকিটা তোমার ইচ্ছা। তবে একটা অনুরোধ থাকবে, তায়ান যেন বুঝতে না পারে ওর মামা পাপার সম্পর্কে বাকিদের মতো নয়, আর না কোনোদিন হতে পারবে।